মেডি সার্কিট মেগা সপ্তাহের ষষ্ঠ লাইভে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি জাকিয়া সুলতানা ইমা। আজকে আমরা আলোচনা করব রক্ত সঞ্চালন নিয়ে। গত 5 পর্বে আমরা রক্ত সংবহন সম্পর্কে জেনেছি, রক্ত রক্ত রক্তকণিকা অ্যান্ড লসিকা সম্পর্কে জেনেছি। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। হিউম্যান হার্ট ও হৃৎপিণ্ড নিয়ে হচ্ছে আজকে আমাদের ক্লাস হবে। হার্ট বা হৃৎপিণ্ড, এই যে হার্ট বা হৃৎপিণ্ড আমরা হচ্ছে বলে থাকি, হার্ট বা হৃৎপিণ্ড এটাকে কি বলি আমরা, এই যে আমরা কি বলে থাকি, সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, রক্ত পরিবহন তন্ত্র। এই যে সংবহন বা সঞ্চালন, এটাকে হচ্ছে এই যে তোমার বডিতে ব্লাড আছে, কিন্তু সেটাকে কি করতে হবে, এই যে এখানে হচ্ছে ব্লাড আছে, ঠিক আছে, এই ব্লাডটাকে তোমাকে এইভাবে হচ্ছে কি করতে হবে, সার্কুলেট করতে হবে, কাউকে হচ্ছে পুশ করতে হবে। তুমি এক জায়গায় দাঁড়ায় আছো, তোমাকে কেউ পুশ করলে তখন তুমি দৌড় দিবা, ঠিক আছে, সেটা হোক তোমার ইন্টারনাল ফোর্স আর তোমাকে হচ্ছে কেউ এক্সটার্নাল থেকে ফোর্স করছে, তোমাকে এই ফোর্সটা করতে হবে, তাই তো। তো এই ফোর্সটা কে করবে, ফোর্সটা করতে হবে না কাউকে ফোর্স করতে হবে। হয়তো তুমি নিচ থেকেই হচ্ছে ভিতর থেকে ফোর্স ফিল করছো, তখন তুমি দৌড় দিচ্ছ, বা তোমাকে বাহির থেকে কেউ বললো তুমি দৌড় দাও, দৌড় দিচ্ছ। তা আমাদের ব্লাড যে আছে, সেই ব্লাডটাও তো এইভাবে আমাদের সারা বডিতে সার্কুলেট হচ্ছে, সেই সার্কুলেটে হচ্ছে হেল্প করছে কে, পাম্প করছে কে, এই আমাদের হার্ট সেই পাম্পিংয়ে হেল্প করে থাকে। আমাদের হার্ট কি করে থাকে, সেই পাম্পিংয়ে হচ্ছে সে হেল্প করে থাকে। এই যে আমাদের হিউম্যান হচ্ছে হার্ট বা হার্ট বলি আমরা, হৃৎপিণ্ড, হার্ট বা হৃৎপিণ্ড। আজকে হচ্ছে আমরা হার্ট বা হৃৎপিণ্ড সম্পর্কে অনেক ইনফরমেশন জানার চেষ্টা করব, এবং এগুলো হচ্ছে ভালোভাবে আত্মস্থ করে এক্সামে ভালো করতে হবে, বুঝতে পেরেছো, ভালোভাবে আত্মস্থ করে ভালো করতে হবে এক্সামে। এই যে আমাদের হার্ট, আমরা কিন্তু হচ্ছে ভুল করে ফেলি। আমাদের ফুসফুস বা লাং কয়টা আছে আমাদের বডিতে, লাং, LUN, লাং কয়টা আছে আমাদের, লাংস হচ্ছে আমাদের কয়টা আছে, লাংস হচ্ছে আমাদের দুইটা। ফুসফুস কয়টা আছে, ফুসফুস হচ্ছে আমাদের দুইটা। আমরা যদি বলি আমাদের লিভার কয়টা আছে, আমাদের লিভার বা যকৃৎ, সেই যকৃৎ কিন্তু আছে কয়টা, যকৃৎ হচ্ছে আমাদের একটা আছে, যকৃৎ আমাদের একটা আছে। হৃৎপিণ্ড বা হার্ট, হার্ট আমাদের বডিতে কয়টা আছে, হার্ট হচ্ছে আমাদের বডিতে একটাই আছে। কয়টা আছে, একটাই আছে। কেউ কিন্তু ভুলে বলবা না যে আমার হার্ট দুইটা, সেটা কিন্তু খুব খারাপ জিনিস হয়ে যাবে, মানে হচ্ছে বলবে যে তুমি বায়োলজির বউ জানো না। আমাদের হার্ট কয়টা আছে, হার্ট হচ্ছে আমাদের হৃৎপিণ্ড কয়টা, আমাদের হৃৎপিণ্ড কিন্তু একটা। আমাদের হৃৎপিণ্ড সংখ্যা কয়টা, আমাদের হৃৎপিণ্ড একটা। এখন আমাদের যে হৃৎপিণ্ড একটা আছে, সেটা কোথায় অবস্থান করে, তার লোকেশন কোথায়, তার অবস্থান বা লোকেশন কোথায়, সে কোথায় অবস্থান করে থাকে, অবস্থান, সে কোথায় অবস্থান করে, সে হচ্ছে মেডিস্টেনামে অবস্থান করে। কোথায় অবস্থান করে, মেডিয়াস্টিনামে অবস্থান করে, মেডিয়াস্টিনামে সে হচ্ছে অবস্থান করে, মেডিয়াস্টিনাম, মেডিয়াসটি নাম। মেডিয়াস্টিনাম কি জিনিস, এখন বলবো আপু মেডিয়াস্টিনাম কি জিনিস, সে হচ্ছে মেডিয়াস্টিনামে অবস্থান করে। মেডিয়াস্টিনাম হচ্ছে দুই ফুসফুসের মাঝে স্থান, দুই ফুসফুসের মাঝের জায়গাকে মেডিয়াস্টিনাম বলে, মাঝের জায়গাকে মেডিয়াস্টিনাম বলে, কি বলে, মাঝের জায়গাকে মেডিয়াস্টিনাম বলে, কি বলে, মেডিয়াস্টিনাম বলে। দুই ফুসফুসের মাঝে জায়গাকে মেডিয়াস্টিনাম বলে। এখন আপু এটা কেমন মেডিয়াস্টিনাম, এই যে দেখো আমাদের ফুসফুস থাকে কয়টা বলছি, ফুসফুস থাকে দুইটা। এই যে আমাদের একটা ফুসফুস, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের একটা ফুসফুস, একটু ভাবো এটা একটা ফুসফুস, এই যে আর একটা ফুসফুস, এই যে এটা একটা ফুসফুস, এটা একটু ভালো করে আঁকাই, এই যে এটা আমাদের একটা ফুসফুস, আর এইটা আমাদের আরেকটা ফুসফুস। এখানে কি থাকে আমাদের, এখানে শ্বাসনালী বা ট্রাকিয়া থাকে, কি থাকে, শ্বাসনালী বা ট্রাকিয়া থাকে। এই যেভাবে শ্বাসনালী বা ট্রাকিয়া দুইটাতে ঢুকে যায়, ঠিক আছে, এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া থাকে। এই যে দুইটা ফুসফুস আছে না, এই যে দুই ফুসফুসের মাঝে যে স্পেসটা, এই যে দেখো এখান থেকে এইখান পর্যন্ত মাঝে যে স্পেসটা থাকে, সেই স্পেসটাকে বলা হয়ে থাকে মেডিয়াস্টিনাম। দুই ফুসফুসের মাঝে যে স্পেসটা আছে, এই যে দুই ফুসফুসের মাঝে যে স্পেসটা আছে, হোল স্পেস, এই হোল স্পেসকে বলা হয়ে থাকে মেডিয়াস্টিনাম। তো আমাদের হচ্ছে হোল মেডিয়াস্টিনামে হচ্ছে আমাদের ফুসফুস, মানে হচ্ছে আমাদের লিভার, সরি আমাদের হার্ট থাকে না। কোথায় থাকে, হার্টটা থাকে হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে, মেডিয়াস্টিনামে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। হার্ট কোথায়, হার্টের
হার্ট কোথায় থাকে মেইনলি হার্টটা হচ্ছে বাম পাশে থাকে, এখানে হচ্ছে হার্টটা থাকে কোথায় থাকে, হার্টটা হচ্ছে বাম পাশে থাকে, হার্টটা বাম পাশে থাকে। আমি কিন্তু ডান বাম তোমাকে কালকে বুঝিয়েছি। তোমার হাত তুমি চিন্তা করবা তোমার সামনে একজন মানুষ আছে, তার ডান দিক তোমার কি হবে বাম দিক, তার বাম দিক তোমার কি হবে ডান দিক, ওইভাবে চিন্তা করতে হবে। হার্টটা থাকে হচ্ছে আমাদের এই যে হার্টটা কোথায় থাকে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে মানে পঞ্চম হচ্ছে পাঁজরের মাঝে, পঞ্চম পাঁজরের মাঝে থাকে হচ্ছে কোন দিকে থাকবে মিডিয়াস্টিনামে। দেখো দুই ফুসফুসের মাঝে জায়গাকে আমরা কি বলে থাকি মিডিয়াস্টিনাম বলে থাকি। হার্টের অবস্থান কোথায় মিডিয়াস্টিনামে, কোন দিকে হবে বাম দিকে, কোন দিকে বাম দিকে, বাম দিকে, বাম দিকে, বাম দিকে। এখন আমি বললাম কোথায় পঞ্চম পাঁজরের ফাঁকা স্থানে, পঞ্চম পাঁজরের ফাঁকা স্থানে যদি আমরা বলি ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। এই যে হার্ট আছে, আমরা যদি নর্মাল কথা চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এইরকম হয় একটা স্ট্রাকচার, এইরকম হয়, হ্যাঁ একটা স্ট্রাকচার এইরকম জোড়ো একটা স্ট্রাকচার। তো এই ক্ষেত্রে হচ্ছে এই যে এই অংশটা দেখা যাচ্ছে না, এটাকে আমরা বলে থাকি বেস বা ভিত্তি, যার উপর সে ভর করে দাঁড়িয়েছে। তোমরা কখনো হচ্ছে বন বা হচ্ছে খড়, যেটাকে আমরা বলি খড়ের দেখেছো যে খড় হচ্ছে তোমার কি দেয় একটা জায়গায় যেখানে রাখে স্তূপ করে রাখে, তো এই জায়গাটা কি বেস বা ভিত্তি। আর এই যে মাথাটা কি মাথাটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাপেক্স, নিচেরটাকে বলি বেস আর উপরেরটাকে কি বলি হচ্ছে অ্যাপেক্স বলে থাকি। কিন্তু হার্টের ক্ষেত্রে কি হবে, হার্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের হার্টের ক্ষেত্রে কি হবে, এই যে আমাদের হার্ট যদি আমি একটু আঁকানোর চেষ্টা করি, হার্ট তো এই যে আমাদের হার্ট, এই যে হার্ট আছে, হার্টের যে উপরের অংশটা আছে না, দেখো উপরের অংশতে কি চলে গেছে বেজের অংশটা উপরে চলে গেছে না। তো হার্টের বেজ থাকে হচ্ছে উপরে, হার্টের বেজ থাকে কি উপরে, আর এটা কি এটা হচ্ছে আমাদের অ্যাপেক্স, এটা কি এটা হচ্ছে আমাদের অ্যাপেক্স। যদিও আমার হার্ট আঁকা ভালো না, হার্ট কিভাবে আঁকতে হয় শর্টকাটে হার্ট আঁকার টেকনিক সেটা আমি ভিডিও আপলোড করে দিব, সেটা থেকে হচ্ছে তোমরা দেখে নিবা, ঠিক আছে। আমি একটা ভিডিও আপ দিয়ে দিব, এখান থেকে হচ্ছে তোমরা হার্ট আঁকা সহজ টেকনিকটা দেখে নিবা, ওকে। হার্ট দেখো এখানে কি লাগলাম আমরা বেজ আর হচ্ছে অ্যাপেক্স। বেজ কোথায় থাকবে, হার্টের বেজ থাকবে হচ্ছে উপরে, অ্যাপেক্স থাকবে কি নিচে। নর্মালি বেস বা ভিত্তি হচ্ছে নিচে থাকে, যেমন আমাদের ঘর বানানোর ফাউন্ডেশনটা কি থাকে নিচে থাকে না, আর চাঁদ বা রূপ বা টপ সেটা কোথায় থাকে উপরে থাকে, নর্মাল হচ্ছে কন্ডিশন এটা। কিন্তু হার্টের ক্ষেত্রে কি হবে, হার্টের ক্ষেত্রে বেস যেটা বা ভিত্তি সেটা থাকবে হচ্ছে উপরে, অ্যাপেক্স থাকবে কি নিচে, অ্যাপেক্স থাকবে হচ্ছে আমাদের নিচে, অ্যাপেক্স থাকবে কি অ্যাপেক্স থাকবে হচ্ছে আমাদের নিচে। ওইরকম থাকে হার্ট অনেকটা এইরকম, হ্যাঁ অনেকটা এইরকম থাকে হার্টের হচ্ছে অ্যাপেক্স থাকে হচ্ছে আমাদের এই যে হার্টের হচ্ছে কি থাকবে, হার্টের হচ্ছে অ্যাপেক্স থাকবে হচ্ছে আমাদের ও নিচে, আর হচ্ছে আমাদের বেস থাকবে কি বেস থাকবে হচ্ছে উপরে। এই যে বেস অ্যাপেক্স আছে সেই আমরা বললাম না ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, এই অ্যাপেক্সটা কোথায় থাকে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে হচ্ছে আমাদের এই অ্যাপেক্সটা থাকে। অনেক সময় এই অ্যাপেক্স না বলে ডিরেক্ট বলে ফেলে যে হচ্ছে হার্টের লোকেশন কোথায় বা হার্টের অবস্থান কোথায়, সেক্ষেত্রে তুমি দিবা হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, কোথায় ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। এখন ইন্টারকোস্টাল জিনিসটা আসলে কি আপু, ইন্টারকোস্টাল স্পেস যে বলতেছেন সেটা আসলে কি, তুমি হাড় বা রিবস বা হচ্ছে পাঁজর তো বুঝো, তোমার বডির হচ্ছে হাত দাও, হাত দিয়ে বুকে হাত দাও, বুকে হাত দিয়ে দেখো হচ্ছে দুই পাশে কি আছে লম্বা লম্বা করে দুই দিক দিয়ে হচ্ছে অস্থি বা হাড় দেবে, ফিল করতে পারছো। এই যে বাচ্চাদের হচ্ছে দেখা যায় সেটাকে আমরা বলে থাকি রিবস, সেটা কি বলে থাকি সেটাকে আমরা রিবস বলে থাকি, কি বলে থাকি রিবস বলে থাকি, কি বলি রিবস। এই যে রিবস আছে, এই যে তোমার বডিতে এরকম এর মাঝখানে থাকে হচ্ছে স্টারনাম, সেই স্টারনামের এইখান থেকে হচ্ছে এরকম এরকম দেখো মাঝখানে দেখবে এরকম একটা লম্বা আছে, তারপর হচ্ছে এরকম এরকম দেখা যায় ছোট বাচ্চাদের বা যারা একদম শুকনা তাদের হচ্ছে এরকম বোঝা যায়। এই যে এগুলোকে আমরা বলে থাকি রিবস। এই যে রিবস একটা রিবস আর দুইটা রিবসের মাঝখানে যে জায়গা থেকে বলা হয়ে থাকে ইন্টারকোস্টাল, কি বলা হয়ে থাকে ইন্টারকোস্টাল স্পেসে। রিবস বা পাঁজরকে আমরা বলে থাকি কোস্ট, রিবস বা পাঁজরকে কি বলে থাকি কোস্ট বলে থাকি, গ্রিক ভাষা থেকে আসছে সেটা কোস্ট বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে রিবসকে বলা হয়ে থাকে কোস্ট। এই যে দুইটা রিবসের মাঝে যে ফাঁকা জায়গা সেটাকে বলা হয়ে থাকে ইন্টারকোস্টাল স্পেস, দুইটা রিবসের মাঝে যে ফাঁকা জায়গা ইন্টারকোস্টাল
কোস্টাল স্পেস, দুইটা রিপসের মাঝে যে ফাঁকা জায়গা সেটাকে বলা হয়ে থাকে ইন্টার কোস্টাল স্পেস। তো ফিফথ ইন্টারকোস্টাল স্পেস কি, এই যে এইখানে আমাদের হচ্ছে 4-5 যে ফাঁকা জায়গাটা আমাদের হচ্ছে 5-6 যে ফাঁকা জায়গাটা থাকবে সেটা কি হবে, ফিফথ ইন্টারকোস্টাল স্পেস হবে। বুঝতে পেরেছো ইন্টারকোস্টাল স্পেস কি? এখন তোমাকে কোয়েশ্চেন করা হবে যে রিপসের হচ্ছে আমাদের হার্টের অবস্থান কোথায়, তুমি বলতে পারো মেডিয়াস্টিনামে অবস্থান করে থাকে। কোন দিকে অবস্থান করে, সেটা হচ্ছে আমাদের বাম দিকে অবস্থান করে। কোন দিকে অবস্থান করে, বাম দিকে অবস্থান করে। কোন স্পেস অবস্থান করে, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। তো যদি প্রশ্ন করা হয় অ্যাপেক্স কোথায় অবস্থান করে, সেটাও হবে আমাদের ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। আমি কিন্তু কথাগুলো বলছি, কথাগুলো একটু খেয়াল করে শোনো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কথা, লিখে রাখো। আমি কিন্তু সব বলি না, যেমন এখানে বললাম না হার্টেও লিখে থাকতে পারে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, তুমি লিখে রাখবা, তুমি তো স্টুডেন্ট, তোমাকে লিখে রাখতে হবে যে এটা হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে হার্টও থাকতে হবে, ঠিক আছে। এইখানে লিখলাম, এই যে এইখানে আমি লিখলাম না যে এটা রিপস, মাঝখানে জায়গা হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস। তো তুমি তো এখানে লিখবা যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের রিপস, এটা হচ্ছে রিপস। আপু বলছে এটা রিপস, দুইটা রিপসের মাঝে যে ফাঁকা স্থান সেটাকে বলা হয়ে থাকে ইন্টারকোস্টাল স্পেস, ঠিক আছে। আমি এখানে লিখলাম কোষ্ঠ, যে গ্রিক ভাষায় রিপসকে বলা হয়ে থাকে কোষ্ঠ। তুমি তো কয়েকদিন পরে বুঝবা না যে কোষ্ঠ জিনিসটা কি, তখন তুমি কোষ্ঠ সমান সমান টান দিয়ে লিখো যে রিপস, রিপস মানেই হচ্ছে আমাদের কোষ্ঠ। রিপস মানে কি, রিপস মানেই হচ্ছে আমাদের সরি ফর ইন্টারাপশন। দেখো কষ্ট মানে কি, রিপস মানেই হচ্ছে আমাদের কষ্ট, তুমি এটা লিখে রাখবা। রিপস মানে কি, রিপস মানেই হচ্ছে কষ্ট, এই জিনিসগুলো লিখে রাখবা। আমি মুখে বলবো, তুমি লিখে রাখবে, অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে এটা করতে হবে। বুঝতে পেরেছো? এখন বুঝতে পেরেছো কি বললাম, যে হার্টের লোকেশন কোথায়, হার্টের লোকেশন হচ্ছে মেডিয়াস্টেনামে বাম দিকে, বাম দিকে। মেডিয়াস্টেনাম কি জিনিস, দুই ফুসফুসের মাঝে, এই যে আমি এখানে দেখাইলাম দুই ফুসফুসের মাঝে, এই যে দুই ফুসফুসের মাঝে, দুই ফুসফুসের মাঝে যে জায়গাটা আছে, এই দুই ফুসফুসের মাঝে যে জায়গাটা আছে সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা কি বলি, দুই ফুসফুসের মাঝে যে জায়গা আছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে মেডিয়াস্টিনাম। সেটাকে কি বলি, মেডিয়াস্টিনাম বলে। হার্ট কোন দিকে থাকে, ডান দিকে না বাম দিকে? তো হার্টের বেশিরভাগ অংশই হচ্ছে বাম দিকে থাকে, ডান দিকে থাকে না যেমন না। হার্ট কিন্তু বেশিরভাগ অংশ, হার্টের বেশিরভাগ অংশ কোন দিকে থাকে, হার্টের বেশিরভাগ অংশই হচ্ছে আমাদের বাম দিকে থাকে। হার্টের বেশিরভাগ অংশই কোন দিকে থাকে, বাম দিকে থাকে। হার্টের বেসটা থাকে হচ্ছে উপরে, অ্যাপেক্স থাকে হচ্ছে নিচে। অ্যাপেক্স থাকে কি, নিচে। অ্যাপেক্সটা কোথায় থাকে, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে, পঞ্চম পাঁজরের ফাঁকা স্থানে থাকে। বুঝতে পেরেছো, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে। ইন্টারকোস্টাল স্পেসটা কি, দুইটা রিপসের মাঝখানে যে ফাঁকা স্থান সেটাকে বলা হয়ে থাকে ইন্টারকোস্টাল স্পেস। কি বলা হয়ে থাকে, ইন্টারকোস্টাল স্পেস। হার্টের বেশিরভাগ পোর্শন, আমাদের যে হার্ট আছে সে হার্টের বেশিরভাগ অংশ, হার্টের বেশিরভাগ অংশ থাকে হচ্ছে বাম দিকে, বেশিরভাগ অংশ থাকে বাম দিকে। কোন দিকে থাকে, বাম দিকে। এখন কারো যদি হার্টের বেশিরভাগ অংশ ডান দিকে থাকে, যদি হার্টের বেশিরভাগ অংশ ডান দিকে থাকে, থাকতে পারে না। হিউম্যান বডিতে এভরিথিং ইজ পসিবল। মানুষ এমন একটা ক্রিয়েশন, সৃষ্টিকর্তার মানুষ এমন একটা ক্রিয়েশন যে মানুষের সব কিছু হতে পারে, এমন কিছু নাই যা মানুষের হতে পারে না, সব কিছু হতে পারে। তো হার্টের বেশিরভাগ অংশ থাকে বাম দিকে। তো হার্টের বেশিরভাগ অংশ যদি আমাদের ডান দিকে থাকে, যদি ডান দিকে থাকে, যদি কি হয়, ডান দিকে থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি ডেক্সট্রোকার্ডিয়া। কি বলা হয়ে থাকে, ডেক্সট্রোকার্ডিয়া। তার হার্টের বেশিরভাগ পোর্শন হচ্ছে আমাদের ডান দিকে থাকে। কোন দিকে থাকে, ডান দিকে থাকে। হার্টের বেশিরভাগ অংশ কোন দিকে থাকে, ডান দিকে যদি থাকে, তখন সেটাকে আমরা বলি ডেক্সট্রোকার্ডিয়া। কি বলা হয়ে থাকে, ডেক্সট্রোকার্ডিয়া বলা হয়ে থাকে। হার্টের বেশিরভাগ অংশ কোন দিকে থাকে, বাম দিকে থাকে। যদি ডান দিকে থাকে, যদি আমাদের ডান দিকে থাকে, সেটাকে কি বলা হয়ে থাকে, যদি ডান দিকে থাকে সেটাকে বলা হয়ে থাকে ডেক্সট্রোকার্ডিয়া। কি বলা হয়ে থাকে, ডেক্সট্রোকার্ডিয়া বলা হয়। কি বলা হয়, ডেক্সট্রোকার্ডিয়া বলা হয়ে থাকে। কি বলা হয়, ডেক্সট্রোকার্ডিয়া বলা হয়। ডেক্সট্রোকার্ডিয়া বলা হয়। কি বলা হয়, ডেক্সট্রোকার্ডিয়া বলা হয়। ডেক্সট্রোকার্ডিয়া বলা হয়। বুঝতে পেরেছো এইটুকু, যা যা বলেছি বুঝতে পেরেছো? এখন দেখো হার্টের আকৃতিটা কেমন, হার্টের আকৃতিটা কেমন, হার্টের আকৃতি কেমন, হার্টের আকৃতি হচ্ছে ট্রায়াঙ্গুলার বা ত্রিকোণ আকৃতির। কেমন, ট্রায়াঙ্গুলার
ট্রায়াঙ্গুলার বা হচ্ছে ত্রিকোণাকৃতির হার্টের আকৃতিটা কেমন ট্রায়াঙ্গুলার বা ত্রিকোণাকৃতি কেমন ত্রিকোণাকৃতি হার্টের আকৃতিটা হচ্ছে ট্রায়াঙ্গুলার বা ত্রিকোণাকৃতির আমাদের যে হার্ট আছে সেই হার্টটা কি ধরনের অর্গান পাম্পিং অর্গান কোন ধরনের অর্গান হার্টটা হৃৎপিণ্ডটা আমাদের কি ধরনের অর্গান হৃৎপিণ্ডটা হচ্ছে আমাদের পাম্পিং অর্গান হৃৎপিণ্ডটা কেমন হৃৎপিণ্ডটা কি করে থাকে হৃৎপিণ্ডটা হচ্ছে আমাদের মেশিন যেমন পাম্প করে আমাদের যে পানির মেশিনগুলো আছে সেগুলো কি করে পাম্প করে পানিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয় না সেই হৃৎপিণ্ডটা সেম আমাদের ব্লাডকে পাম্প করে হোল বডিতে সার্কুলেট করায় হৃৎপিণ্ডটাকে আমাদের কি বলা হয় থাকে পাম্পিং অর্গান বলা হয় থাকে এটাকে কেন্দ্রীয় পাম্পিং অর্গান বা সেন্ট্রাল পাম্পিং অর্গান বলা হয় থাকে সেন্ট্রাল পাম্পিং অর্গান বলা হয়ে থাকে কি বলা হয়ে থাকে সেন্ট্রাল পাম্পিং অর্গান বলা হয়ে থাকে এই হৃৎপিণ্ডটাকে কি বলা হয়ে থাকে সেন্ট্রাল পাম্পিং অর্গান বলা হয়ে থাকে এটা কি সেন্ট্রাল পাম্পিং অর্গান বলা হয়ে থাকে হৃৎপিণ্ডটাকে কি বলা হয় সেন্ট্রাল পাম্পিং অর্গান বলা হয়ে থাকে সেন্ট্রাল পাম্পিং অর্গান বলা হয়ে থাকে হৃৎপিণ্ডের ওয়েটের ক্ষেত্রে হচ্ছে মেইলে একটা ওয়েট থাকে ফিমেইলে একটা ওয়েট থাকে তবে ইটস নট নেসেসারি টু মেমোরাইজ এটা তোমাকে মেমোরাইজ করতে হবে না জাস্ট তুমি বই যখন পড়বা তখন একটু রিডিং দিবা যে মেইলে হচ্ছে হৃৎপিণ্ডের ওয়েট এত ফিমেইলে হচ্ছে হৃৎপিণ্ডের ওয়েট এত তোমাকে এটা পড়তে হবে না আমিও তোমাকে লেখায় দিব না কারণ এটা হচ্ছে এত না ইম্পর্ট্যান্ট কিছু না আমাদের যে হৃদস্পন্দনটা কখন শুরু হয় তোমার হার্ট আছে তোমার হৃদস্পন্দন হবে না তোমার হৃদস্পন্দন তো প্রতিনিয়ত হৃদস্পন্দন হচ্ছে তুমি যখন হৃদস্পন্দন স্টপ হয়ে যাবে তুমি এক্সপায়ার্ড হয়ে যাবা তো তোমার হৃদস্পন্দন কখন শুরু হয়েছিল তুমি যখন মাতৃগর্ভে আসছো তারপর থেকে কখন তোমার হৃদস্পন্দনটা আসলে শুরু হয়েছিল আমাদের প্রথম হার্টবিট বা হৃদস্পন্দন শুরু হয় যখন আমরা ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে 6 সপ্তাহ বয়স যখন আমাদের হয় কখন হয় 6 সপ্তাহ বয়সে প্রথম হৃদস্পন্দন শুরু হয় প্রথম হৃদস্পন্দন কখন শুরু হয় প্রথম হৃদস্পন্দন বুঝো তো হৃদস্পন্দন মানে হচ্ছে হার্ট যে পাম্প করে না তখন প্রতিবার যে পাম্প করতেছে প্রতি মিনিটে সে কতবার পাম্প করে প্রতি মিনিটে সে কতবার হচ্ছে বিট করে সেটাকে বলা হয় থাকে স্পন্দন প্রথম স্পন্দন শুরু হয় কখন প্রথম স্পন্দন শুরু হয় ভ্রূণ অবস্থায় 6 সপ্তাহ বয়সে ভ্রূণ অবস্থায় 6 সপ্তাহ বয়সে কত বয়সে ভ্রূণ অবস্থায় 6 সপ্তাহ বয়সে আছে আমাদের প্রথম স্পন্দনটা শুরু হয়েছে প্রথম স্পন্দনটা শুরু হয়েছে কখন ভ্রূণ অবস্থায় 6 সপ্তাহ বয়সে আমাদের প্রথম স্পন্দনটা হচ্ছে আমাদের শুরু হয়েছে কখন শুরু হয়েছে 6 সপ্তাহ বয়সে এই যে আমাদের হার্ট আছে হার্টের দৈর্ঘ্য কতটুকু এই যে হার্ট আঁকাই এই যে আমাদের হার্ট এটা ধরো একটা হার্ট এই যে হার্টের যে এই লেন্থটা হার্টের এই যে লেন্থটা আছে সেটা কতটুকু এই যে লেন্থটা আছে সেটা কতটুকু এটা হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার কতটুকু সেটা হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার এটা কত সেন্টিমিটার 12 সেন্টিমিটার আর এই যে আমাদের প্রস্থ আছে না এই যে প্রস্থ মাঝ বরাবর যে প্রস্থ আছে সেই প্রস্থটা কত প্রস্থটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার কত সেন্টিমিটার 8 সেন্টিমিটার আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে 12 সেন্টিমিটার প্রস্থটা হচ্ছে আমাদের কি 8 সেন্টিমিটার প্রস্থটা কত 8 সেন্টিমিটার প্রস্থটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার বুঝতে পেরেছো হার্টের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার প্রস্থ হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার প্রস্থ কত সেন্টিমিটার 8 সেন্টিমিটার আমি লিখে দিচ্ছি দেখো দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার কত সেন্টিমিটার 12 সেন্টিমিটার প্রস্থ কত সেন্টিমিটার প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার ওকে ফাইন ওকে আচ্ছা এখন আসো হচ্ছে আমরা তার হচ্ছে আবরণ জানবো কি জানবো তার আবরণ জানবো সব জিনিসই তো আমাদের যত অর্গান আছে সবগুলোরই একটা আবরণ থাকে সেটা নির্দিষ্ট আবরণ দ্বারা আবৃত থাকে কি থাকে একটা আবরণ দ্বারা আবৃত থাকে তো হার্টের কি হার্টের আবরণের নাম কি হবে হার্ট এর আবরণ যে আছে সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম কি নাম পেরিকার্ডিয়াম এখন আপু পেরিকার্ডিয়াম আসলে কিভাবে আসলো পেরিকার্ডিয়াম এই পেরি মানে হচ্ছে চারপাশ থেকে আবৃত পেরি মানে কি পেরি মানে হচ্ছে চারপাশ থেকে আবৃত চারপাশ থেকে আবৃত পেরি মানে কি পেরি মানে হচ্ছে চারপাশ থেকে আবৃত পেরি মানে হচ্ছে চারপাশ থেকে আবৃত আর এই যে কার্ডিয়াম
আমাদের গ্রিক ভাষায় হার্টকে আমরা কার্ডিয়া বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? কার্ডিয়া। কার্ডিয়া মানেই হচ্ছে তোমার কি? হার্ট। কার্ডিয়া মানেই হচ্ছে তোমার হার্ট। কার্ডিয়া মানে কি? কার্ডিয়া মানেই হচ্ছে হার্ট। তাহলে হার্টের চারপাশ থেকে একটা আবৃত, যে জিনিসটা হার্টের চারপাশ থেকে আবৃত করে রেখেছে সেটা কি হবে? হার্টের আবরণ হবে। তো হার্টের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। হার্টের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। হার্টের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামটা হচ্ছে দ্বিস্তরী। পেরিকার্ডিয়ামটা কেমন? এই পেরিকার্ডিয়ামটা হচ্ছে আমাদের দ্বিস্তরী। পেরিকার্ডিয়ামটা কেমন? পেরিকার্ডিয়ামটা হচ্ছে আমাদের দ্বিস্তরী। কেমন? সে হচ্ছে আমাদের দ্বিস্তরী। দ্বিস্তরী। দ্বিস্তরী মানে তার দুইটা লেয়ার থাকে। কয়টা লেয়ার থাকে? দুইটা লেয়ার থাকে। পেরিকার্ডিয়ামের কয়টা লেয়ার? দুইটা লেয়ার। সরি। এই যে পেরিকার্ডিয়ামের কয়টা স্তর? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের হচ্ছে দুইটা স্তর। কয়টা স্তর? কার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের হচ্ছে আমাদের দুইটা স্তর। পেরিকার্ডিয়ামের দুইটা স্তর। বাইরের যে স্তরটা আছে সেটাকে বলা হয়ে থাকে ফাইব্রাস। বাহিরে থাকে হচ্ছে আমাদের বাহিরে থাকে হচ্ছে বাহিরে কে থাকে? বাহিরে থাকে হচ্ছে ফাইব্রাস লেয়ার। কি থাকে? বাহিরে যেটা থাকে সেটাকে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম। কি বলা হয়ে থাকে? ফাইব্রাস পেরিকার্ডিয়াম। কি বলা হয়? ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস পেরিকার্ডিয়াম বলা হয়ে থাকে। আর ভিতরে যে থাকে ভিতরে যে থাকে তাকে বলা হয়ে থাকে সেরাস পেরিকার্ডিয়াম। কি বলা হয়ে থাকে? সেরাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আর একটা হচ্ছে আমাদের ভিতরে থাকে হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। কি থাকে? সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়াম সেরাস পেরিকার্ডিয়াম বলা হয়ে থাকে। ফাইব্রাস পেরিকার্ডিয়াম বা হচ্ছে এটার আরেকটা ফাইব্রাস মানে কি? তন্তুময়। ফাইব্রাস পেরিকার্ডিয়াম বা হচ্ছে আমাদের তন্তুময় পেরিকার্ডিয়াম। ফাইব্রাস বা হচ্ছে তন্তুময়। ফাইব্রাস মানে কি? তন্তুময় পেরিকার্ডিয়াম। ফাইব্রাস পেরিকার্ডিয়াম বা তন্তুময় পেরিকার্ডিয়াম। আর ভিতরে থাকে সেরাস পেরিকার্ডিয়াম। এই সেরাস পেরিকার্ডিয়ামকে আবার বাহির ভিতরে ভাগ করা যায়। সেরাস পেরিকার্ডিয়াম কি করা যায়? বাহিরে ভিতরে ভাগ করা যায়। কেমন বাহিরে ভিতরে ভাগ করা যায়? সেরাস পেরিকার্ডিয়ামের যে বাইরের স্তরটা আছে এটা আবার দুইটা স্তরে ভাগ হয়। ঠিক আছে? ওইটা আবার দুইটা স্তরে ভাগ হয়। এই সেরাস পেরিকার্ডিয়ামের কয়টা স্তর? দুইটা স্তর। বাহিরে থাকে হচ্ছে আমাদের প্যারাইটাল স্তর। কি স্তর বাহিরে থাকে? প্যারাইটাল। বাহিরে থাকে হচ্ছে প্যারাইটাল স্তর। আর থাকে হচ্ছে প্যারাইটাল স্তর বা প্যারাইটাল পেরিকার্ডিয়াম। আর ভিতরে থাকে হচ্ছে তোমার ভিসেরাল স্তর। কি থাকে? ভিতরে থাকে হচ্ছে আমাদের ভিতরে থাকে হচ্ছে ভিসেরাল স্তর। কি থাকে? ভিসেরাল। আমাদের ভিতরে যে অর্গানগুলো আছে না, হার্ট, লাং, এগুলো যতগুলো মাংসল অর্গান আছে ভিসেরাল, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ভিসেরা। কি বলে থাকি? ভিসেরা বলে থাকি। তো ভিতরে যেটা থাকবে, ভিতরে হচ্ছে ভিসেরার সঙ্গে যে হার্ট হচ্ছে একটা ভিসেরা, তো ভিসেরার সঙ্গে যে স্তরটা লেগে থাকবে সেটাকে বলা হয়ে থাকে ভিসেরাল স্তর। কি বলা হয়ে থাকে? ভিসেরাল স্তর বলা হয়ে থাকে। তাহলে দেখো, প্যাচ করো না, সুন্দরভাবে মনে রাখো যে পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের আবরণীর নাম। সেটাকে দুইটা স্তর। তার কয়টা স্তর? যে দ্বিস্তরী তার দুইটা স্তর। কয়টা স্তর? দুইটা স্তর। এই যে আমি যদি একটু ছবি আঁকায় দেখাই, যে দেখো এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ধরো হচ্ছে হার্ট। হ্যাঁ, একটা আমি এমনিতে একটা একে দেখানোর সুবিধাতে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের কি? হার্ট। তো হার্টের হচ্ছে আবরণী যেটা আছে, সেই যে আবরণী, এই কি আবরণী, কিটা? এটা হচ্ছে আমাদের আবরণী। ওকে, আচ্ছা। এই যে হার্টের আবরণী, এটা একদম বাহিরের লেয়ার। এটা কি? এটা হচ্ছে একদম বাহিরের লেয়ার। এই লেয়ারটাকে কি বলা হয়ে থাকে? এইটা হচ্ছে আমাদের ফাইব্রাস বা তন্তুময়। ফাইব্রাস স্তর বা তন্তুময় পেরিকার্ডিয়াম। ফাইব্রাস বা তন্তুময় পেরিকার্ডিয়াম। এই যে ভিতরে যে ইয়াটা দেখা যাচ্ছে, ভিতরে যে আমাদের ভিতরে কি দেখা যাচ্ছে? কালো যে লেয়ারটা দেখা যাচ্ছে, এই যে কালো লেয়ারটা, এই কালো লেয়ারটাকে কি বলা হচ্ছে? কালো লেয়ারটাকে বলা হচ্ছে আমাদের কি কি স্তর বলা হচ্ছে? সেরাস পেরিকার্ডিয়াম। কি পেরিকার্ডিয়াম? সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়াম। এখন যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি, দেখো এই যে সেরাস পেরিকার্ডিয়াম আছে, এটার দুইটা স্তর। এই যে বাহিরে যেটা দেখতে পাচ্ছি সেটার নামই হচ্ছে আমাদের প্যারাইটাল। কিটার নাম? প্যারাইটাল। কিটার নাম? প্যারাইটাল। আর ওই যে ভিতরে যেটা দেখতে পাচ্ছি, এই যে ভিতরে যেটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ভিসেরাল। ভিসেরাল, সেটা হচ্ছে আমাদের কি? ভিসেরাল লেয়ার। বুঝতে পেরেছো আমাদের স্তরগুলো? কি তোমরা বুঝতে পেরেছো?
স্তর যে বুঝালাম সেটা কি তোমরা বুঝতে পেরেছ? এখন দেখো এই যে প্যারাইটাল স্তর আর ভিসেরাল স্তরের মাঝে যে গ্যাপ থাকে, কি থাকবে? গ্যাপ থাকে। এই যে দেখো এখানে কিন্তু গ্যাপ আছে, এই যে একটা স্তর আর হচ্ছে এই যে স্তর, মাঝখানে কি সাদা গ্যাপ আছে, সেই গ্যাপের মধ্যে কি থাকে? সেই গ্যাপকে আমরা কি বলে থাকি? সেই গ্যাপের মধ্যে কি থাকবে? সেই গ্যাপকে আমরা বলে থাকি হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেস। কি বলে থাকি? পেরিকার্ডিয়াল স্পেস বলে থাকি। এই যে গ্যাপটা থাকে সেই গ্যাপটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল, পেরিকার্ডিয়াল স্পেস বলি। কি বলি? পেরিকার্ডিয়াল স্পেস বলে থাকি। স্পেসে কি থাকে? পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। কি থাকে? পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। কি থাকে? পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। বুঝতে পেরেছো? প্যারাইটাল স্তর এবং ভিসেরাল স্তরের মাঝখানে যে গ্যাপটা থাকে সেটাকে বলা হয় থাকে পেরিকার্ডিয়াল স্পেস। এই পেরিকার্ডিয়াল স্পেসের মধ্যে যে ফ্লুইড বা তরল থাকে সেটাকে আমরা বলে থাকি পেরিকার্ডিয়াল ফ্লুইড। কি বলে থাকি? পেরিকার্ডিয়াল ফ্লুইড। কি বলি? পেরিকার্ডিয়াল ফ্লুইড বলে থাকি, পেরিকার্ডিয়াল ফ্লুইড বলে থাকি। এই যে পেরিকার্ডিয়াল ফ্লুইড, এটার আসলে কাজ কি? পেরিকার্ডিয়াল ফ্লুইড, এই পেরিকার্ডিয়াল ফ্লুইড আসলে কি ফাংশন করে, কি কাজ করে? পেরিকার্ডিয়াল ফ্লুইড কি করে? পেরিকার্ডিয়াল ফ্লুইড হচ্ছে আমাদের হৃৎপিণ্ডকে তাপ, চাপ এবং ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে, সংকুচনকে সাহায্য করে, সংকুচনকে সহজবুদ্ধ করে থাকে, সংকুচনে সাহায্য করে, সংকুচনকে সহজবুদ্ধ করে। কি করে? আমাদের হৃৎপিণ্ডকে আমাদের পেরিকার্ডিয়াল ফ্লুইড হচ্ছে আমাদের হৃৎপিণ্ডকে ঘর্ষণ থেকে রক্ষা করে, হৃৎপিণ্ডকে কি করে? ঘর্ষণ থেকে রক্ষা করে, হৃৎপিণ্ডকে তাপ, চাপ ও ঘর্ষণজনিত আঘাত থেকে, ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে, সংকুচনকে সহজবুদ্ধ করে, সংকুচনকে সহজবুদ্ধ করে। বুঝতে পেরেছো পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ কি করে? হৃৎপিণ্ডকে হচ্ছে আমাদের সংকুচনকে সহজবুদ্ধ করে। কিভাবে করে? ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। এবং এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা অনেকটা কি করে? লুব্রিক্যান্ট লাইক ফ্লুইড। এটা কি? লুব্রিক্যান্টের মতো। পেরিকার্ডিয়াল ফ্লুইডটা অনেকটা লুব্রিক্যান্টের মতো। এটা কিসের মতো? লুব্রিক্যান্টের মতো, লুব্রিক্যান্টের মতো। পেরিকার্ডিয়াল ফ্লুইডটা কিসের মতো? লুব্রিক্যান্টের মতো। আমাদের লুব্রিক্যান্টটা যেমন আঠালো, পিচ্ছিল এরকম টাইপের, এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা হচ্ছে আমাদের সেই রকম লুব্রিক্যান্টের মতো একটা ফ্লুইড। লুব্রিক্যান্টের মতো হচ্ছে সে কাজ করে থাকে, লুব্রিক্যান্টের মতো সে কাজ করে থাকে। এই যে আমাদের হৃৎপিণ্ড আছে না, এটা তো হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ বললাম, হৃৎপিণ্ডের প্রাচীর মানে তার দেয়াল বা স্তর। হৃৎপিণ্ডে যদি আমরা প্রাচীর নিয়ে পড়াশোনা করি তাহলে হৃৎপিণ্ডের প্রাচীর কি? হৃৎপিণ্ডের প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট। হৃৎপিণ্ডের প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। 3 স্তর বিশিষ্ট। হৃৎপিণ্ডের যে ওয়াল আছে, দেয়াল আছে, সেটা কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। 3 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। কি কি স্তর আছে? হৃৎপিণ্ডের প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। এবং সেটা কি দ্বারা গঠিত? অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। কি পেশি দ্বারা? অনৈচ্ছিক, মানে ঐচ্ছিক না। আমাদের হাতের পেশি যেমন আছে সেটা আমাদের ইচ্ছা মতো চলাফেরা করতে পারি না, ইচ্ছা মতো মুভ করতে পারি, কিন্তু হৃৎপিণ্ডের পেশি অনৈচ্ছিক পেশি, সে ঐচ্ছিক না, সে হচ্ছে ইচ্ছা মতো মুভ করতে পারে না, অনৈচ্ছিক পেশি দ্বারা নিয়ন্ত্রিত। তুমি কি তোমার হার্টকে কন্ট্রোল করতে পারো? করতে কিন্তু পারো না, এটা নিজেই চলে। আর অনৈচ্ছিক পেশি দ্বারা নিয়ন্ত্রিত। হৃৎপিণ্ডের হচ্ছে আমাদের 3 স্তর বিশিষ্ট। স্তরগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত, অনৈচ্ছিক পেশি দ্বারা তৈরি, অনৈচ্ছিক পেশি দ্বারা তৈরি, অনৈচ্ছিক পেশি দ্বারা হচ্ছে সে তৈরি, অনৈচ্ছিক পেশি দ্বারা হচ্ছে তৈরি। এই যে পেশিগুলো আছে সেগুলো কি ধরনের পেশি? কার্ডিয়াক টিস্যু। এগুলো কি ধরনের পেশি? এগুলো হচ্ছে কার্ডিয়াক পেশি। এগুলো কি ধরনের পেশি? এই যে অনৈচ্ছিক পেশিটা, এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ অনৈচ্ছিক পেশি, সেটার নাম কি? কার্ডিয়াক পেশি। এই কার্ডিয়াক পেশিটা দেখতে তোমার ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ করে কিসের মতো? অনৈচ্ছিক পেশির মতো কাজ করে। সেগুলো কিসের মতো কাজ করে? অনৈচ্ছিক পেশির মতো কাজ করে। দেখতে ঐচ্ছিক পেশির মতো, কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। তো এই অনৈচ্ছিক পেশিগুলো কি? স্পেশাল টাইপ অফ অনৈচ্ছিক পেশি, সেগুলো হচ্ছে কি? কার্ডিয়াক পেশি। কি এটা? কার্ডিয়াক পেশি, এটার নাম কি? কার্ডিয়াক পেশি। এবং এখানে যে টিস্যু থাকে সেটা কি? যুজক টিস্যু। এখানে যে টিস্যু থাকে, এই স্তরগুলোতে যে টিস্যু থাকে, সেই টিস্যুটা কি ধরনের টিস্যু? যুজক টিস্যু। পেশিটা হচ্ছে আমাদের কার্ডিয়াক টিস্যু। পেশিটা কি? পেশিটা হচ্ছে আমাদের কার্ডিয়াক পেশি। আর এখানে যে টিস্যু থাকে, এই যে স্তরে টিস্যু থাকবে না, টিস্যুটা কি টিস্যু? টিস্যুটা হচ্ছে আমাদের যুজক টিস্যু। টিস্যুটা কি টিস্যু? যুজক টিস্যু, যুজক বা কানেকটিভ টিস্যু। কি টিস্যু? যুজক বা কানেকটিভ টিস্যু। এটা কেমন টিস্যু? যুজক বা কানেকটিভ টিস্যু, যুজক বা কানেকটিভ টিস্যু। কি টিস্যু? যুজক বা কানেকটিভ টিস্যু।
বুঝতে পেরেছো? এখন আসো আমরা যে প্রাচীর আছে সেই প্রাচীর সম্পর্কে আরেকটু ডিটেইলসে জানার চেষ্টা করি। প্রাচীরের লেয়ার কয়টা বলছি? 3টা বলছি। কয়টা বলছি? 3টা বলেছি। ওকে, এই যে একটা লেয়ার, 2টা লেয়ার আর 3টা লেয়ার। একদম বাহিরে যেটা থাকে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে এপিকার্ডিয়াম। সেটার নাম কি? এপিকার্ডিয়াম। কার্ডিয়াম মানে বলছি হাড় বা হৃৎপিণ্ড, এপি মানে হচ্ছে বাহিরে, এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম। মাঝে যেটা থাকে সেটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম কেন? কেন এখানে মাসেল থাকে বা পেশি থাকে, এই জন্য এটার নাম আসছে মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। আর একদম ভিতরে যেটা সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এন্ডো মানে কি? একদম ভিতরে। এন্ডো মানে ভিতরে, এন্ডোকার্ডিয়াম। ভিতরে যেটা থাকে সেটার নাম কি? এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ডের প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট। সবচেয়ে বাইরে যেটা থাকে সেটা হচ্ছে এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম হচ্ছে আউটার লেয়ার। এটা কি? আউটার লেয়ার, বাইরের স্তর যেটা, সেটাকে বলা হয় থাকে আউটার লেয়ার, বাইরের স্তর, এপিকার্ডিয়াম। তারপর থাকে হচ্ছে মায়োকার্ডিয়াম, সেটা হচ্ছে মিডল লেয়ার, মিডল লেয়ার। এন্ড ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের এন্ডোকার্ডিয়াম। সেটা কি? এন্ডোকার্ডিয়াম। সেটা হচ্ছে আমাদের ইনার লেয়ার। সেটা কি? ইনার লেয়ার, ইনার লেয়ার। সেটা কি? ইনার লেয়ার। আমাদের হচ্ছে এন্ডোকার্ডিয়ামটা হচ্ছে আমাদের ইনার লেয়ার। এন্ডোকার্ডিয়ামটা কি? এন্ডোকার্ডিয়ামটা হচ্ছে আমাদের ইনার লেয়ার। এন্ডোকার্ডিয়ামটা হচ্ছে আমাদের ইনার লেয়ার। এন্ডোকার্ডিয়ামটা হচ্ছে আমাদের ইনার লেয়ার। বুঝতে পেরেছো? কোনো সমস্যা আছে? আচ্ছা, দেখো আমাদের যে এপিকার্ডিয়ামের কাজ তাহলে কি? এপিকার্ডিয়াম কি করে? এপিকার্ডিয়ামে হচ্ছে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। কি থাকে? এপিকার্ডিয়ামে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। এটা তো বাহিরের স্তর, এর জন্য এখানে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে, বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে, বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। এপিকার্ডিয়ামে কি হয়? বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে, বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। মায়োকার্ডিয়ামে কি? মায়োকার্ডিয়াম হচ্ছে কি করে? মায়োকার্ডিয়াম হচ্ছে সবচেয়ে পুরু স্তর। এখানে আমাদের যতগুলো স্তর আছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে পুরু হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম কি? মায়োকার্ডিয়াম হচ্ছে এখানে এটা পেশি স্তর। এটা হচ্ছে কি স্তর? এটা হচ্ছে আমাদের পেশি স্তর। এখানে হচ্ছে পেশি থাকে। কি পেশি থাকে? হৃদ পেশি যেটা থাকে সেই হৃদ পেশি থাকে। পেশি স্তর, এখানে কি থাকবে? হৃদ পেশি যে আছে, কার্ডিয়াক পেশি, সেই হৃদ পেশি থাকবে, হৃদ পেশি থাকবে, হৃদ পেশি থাকে, হৃদ পেশি থাকে, হৃদ পেশি থাকে। কি স্তরটা? পেশি স্তর। এখানে কি থাকে? হৃদ পেশি থাকে। এবং সেটা কি? সবচেয়ে পুরু। এটা কি? এটা হচ্ছে আমাদের সবচেয়ে পুরু। এটা কি? আমাদের সবচেয়ে পুরু স্তর, 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 সবচেয়ে পুরু স্তর। এবং সেটা কি করে? সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডকে সংকুচন প্রসারণে হচ্ছে হেল্প করে। কি করে? আমাদের হৃৎপিণ্ড যে প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে, আবার প্রসারিত হচ্ছে, আবার সংকুচিত হচ্ছে, আবার প্রসারিত হচ্ছে, এটাতে হেল্প করে কে? মায়োকার্ডিয়াম। এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে হৃৎপিণ্ডকে সংকুচনে প্রসারণে হেল্প করে, হৃৎপিণ্ডকে সংকুচনে প্রসারণে সাহায্য করে, সংকুচনে প্রসারণে সাহায্য করে, হৃৎপিণ্ডকে সংকুচনে প্রসারণে সাহায্য করে। কি করে? হৃৎপিণ্ডকে সংকুচনে প্রসারণে হচ্ছে আমাদের সাহায্য করে, হৃৎপিণ্ডকে হচ্ছে সংকুচনে প্রসারণে সাহায্য করে। কি করে? সংকুচনে প্রসারণে সাহায্য করে। এই যে আমাদের পেশি স্তর আছে, পেশির কাজ কি? সংকুচন প্রসারণ করা। এই জন্যই তো মায়োকার্ডিয়াম সংকুচনে প্রসারণে হেল্প করে, তাই না? পেশির কাজ কি? পেশির কাজ হচ্ছে আমাদের সংকুচন প্রসারণ করা। কি কাজ? পেশির কাজ হচ্ছে আমাদের সংকুচন প্রসারণ করা। এই জন্যই তো সে কি করে? হৃৎপিণ্ডকে সংকুচন প্রসারণে সাহায্য করে। এই আমাদের জীবদ্দশে ধরো একটা মানুষ যত বছরই বাঁচলো, অন এভারেজে হচ্ছে কি করে? অন এভারেজে হচ্ছে কি করবে? সে কত বছর, কতবার হচ্ছে সে কি করবে? পাম্প করবে। আর জীবদ্দশায় এই যে আমাদের মায়োকার্ডিয়াম হচ্ছে কি করে? আমাদের হার্টকে কতবার পাম্প করতে সাহায্য করে? জীবদ্দশায় হার্ট হচ্ছে আমাদের 2600 মিলিয়ন বার পাম্পিং হয় বা স্পন্দিত হয়। জীবদ্দশায় হার্ট কি করে? জীবদ্দশায় হচ্ছে আমাদের হার্ট 2600 মিলিয়ন বার হচ্ছে কি হয়? স্পন্দিত হয়। 2600 মিলিয়ন বার। কতবার? 2600 মিলিয়ন বার, 2600 মিলিয়ন বার হচ্ছে স্পন্দিত হয়। কি হয়? স্পন্দিত হয়, স্পন্দিত হয় বা বিট করে স্পন্দিত হয়। হার্ট হচ্ছে জীবদ্দশায় কতবার? 2600 মিলিয়ন বার। কতবার? 2600 মিলিয়ন বার। কতবার? সেটা হচ্ছে আমাদের 2600 মিলিয়ন বার। 2600 মিলিয়ন বার হচ্ছে সে স্পন্দিত হয়। কতবার স্পন্দিত হয়? 2600 মিলিয়ন বার সে হচ্ছে স্পন্দিত হয়। হার্ট কতবার স্পন্দিত হয়? 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। এই যে স্পন্দন হয় না,
প্রতিস্পন্দনে সে হচ্ছে কি করে, প্রতিস্পন্দনে একবার স্পন্দন করলো, সেই প্রতিস্পন্দনে সে হচ্ছে ভেন্ট্রিকল থেকে কি করে, সে ভেন্ট্রিকল একটা প্রতিস্পন্দনে সে হচ্ছে প্রতিটি ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রিকল মানে কি, ভেন্ট্রিকল হচ্ছে আমরা পড়বো, ভেন্ট্রিকল হচ্ছে হার্টের একটা চেম্বার বা রুম বলতে পারো। হার্টটাকে 4টা রুমে ভাগ করা যায়, তার একটা চেম্বার বা প্রকোষ্ঠের নাম হচ্ছে ভেন্ট্রিকল। বুঝতে পেরেছো? হার্টটাকে 4টা ভাগে ভাগ করা যায়, তার মধ্যে হার্টের একটা চেম্বারের নাম হচ্ছে ভেন্ট্রিকল বা রুমের নাম হচ্ছে ভেন্ট্রিকল। ঠিক আছে, তোমাদের ঘর ধরো, চিন্তা করো হার্ট, সেই ঘরকে 4টা রুমে ভাগ করলা, সেই 4টা রুমের একটা রুম হচ্ছে ভেন্ট্রিকল। ওকে, ভেন্ট্রিকল, সেই ভেন্ট্রিকল প্রতিটি ভেন্ট্রিকল থেকে কি করে, প্রতিটি ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রিকল থাকে হচ্ছে 2টা। তো প্রতিটি ভেন্ট্রিকল থেকে কত মিলিয়ন লিটার রক্ত বের হয়, প্রতিটি ভেন্ট্রিকল থেকে হচ্ছে আমাদের 155 মিলিয়ন লিটার। কত লিটার? 155 মিলিয়ন লিটার। 155 মিলিয়ন লিটার হচ্ছে লিটার ব্লাড হচ্ছে বের হয়, রক্ত বের হয়। ঠিক আছে, প্রতি স্পন্দনে প্রতিটি ভেন্ট্রিকল থেকে হচ্ছে 155 মিলিয়ন লিটার ব্লাড হচ্ছে কি হয়, 155 মিলিয়ন লিটার ব্লাড বের হয়ে যায়, আমাদের হার্ট থেকে বের হয়ে যায়। এইটুকু বুঝতে পেরেছ? কোনো সমস্যা আছে এইটুকুর মধ্যে? আশা করি কোনো সমস্যা থাকার কথা না, তাও আমি আবার রিকিপ করে দিচ্ছি। দেখো, আমাদের হার্টের প্রাচীর কয় স্তর বিশিষ্ট? হার্টের প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট। হার্টের প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। ওয়াল বলতে পারো, আমাদের বাড়িতে বাউন্ডারি থাকে না, ওয়াল থাকে না, সেই ওয়াল বলতে পারো। সেই ওয়াল হচ্ছে কি, তোমাকে আমি সহজ ভাষায় বলি যে কিভাবে বললে বুঝবা আসলে, প্রাচীর বা ওয়াল। দেখো, আমাদের হচ্ছে সবচেয়ে বাহিরে কি থাকে, সবচেয়ে বাহিরে থাকে হচ্ছে কি থাকে আমাদের, যদি আমরা বাউন্ডারির কথা চিন্তা করি বা আমাদের বাড়ির কথা চিন্তা করি, সেক্ষেত্রে সবচেয়ে বাহিরে কি থাকে, বাউন্ডারি থাকে না, প্রাচীর থাকে না। সেই প্রাচীরের কয়টা স্তর? 3টা স্তর। কি কি? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। হার্টের প্রাচীর আছে 3 স্তর বিশিষ্ট। হার্টের যে প্রাচীর আছে সেই প্রাচীর 3 স্তর বিশিষ্ট, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এন্ড হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়ামকে আমরা হচ্ছে সবচেয়ে বাহিরে যে স্তরটা আছে সেটাকে আমরা বলি এপিকার্ডিয়াম বা আউটার লেয়ার। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম, সেটা মাঝের স্তর, মিডল লেয়ার। আর বাহিরে যেটা একদম ভিতরে যেটা থাকে সেটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম বা ইনার লেয়ার। মায়ো কথাটা আসছে মাসেল থেকে, এখানে কি থাকে, পেশি থাকে, এই জন্য তার নাম মায়োকার্ডিয়াম। এই এপিকার্ডিয়ামে কি থাকে, কি কোন কোন পয়েন্টটা এপিকার্ডিয়াম থেকে মনে রাখতে হবে? এপিকার্ডিয়ামে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। কি থাকে? বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। আর মায়োকার্ডিয়াম হচ্ছে আমাদের, যেহেতু বলছি মায়ো মানে মাসেল, মায়ো মানে কি, মায়ো মানে হচ্ছে মাসেল, মায়ো মানে হচ্ছে আমাদের মাসেল, মায়ো মানে কি, মায়ো মানে হচ্ছে মাসেল, মাসেল মানে কি, মাসেল মানে হচ্ছে পেশি। তো এটা কি হবে, এটা হচ্ছে আমাদের পেশি স্তর। কিটা স্তর? পেশি স্তর। এখানে কি পেশি থাকবে? হৃদ পেশি থাকবে। কি থাকবে? হৃদ পেশি থাকবে। আর পেশির কাজ কি? সংকুচন প্রসারণ করা। পেশির কাজ কি? সংকুচন প্রসারণ করা। তো এই সংকুচন প্রসারণের মাধ্যমে জীবদ্দশায় সে হচ্ছে কয়বার স্পন্দিত হয়? 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। একবার সংকুচিত প্রসারিত হওয়া মানে একটা স্পন্দন দেওয়া আর কি। সে কত মিলিয়ন স্পন্দিত হয়? 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। এবং এই স্তরটা যেহেতু এটাকে পেশি থাকে, মাংস থাকে, সেই পেশিটা কি সবচেয়ে পুরু হয়, এই স্তরটা সবচেয়ে পুরু স্তর। এবং সেটা কিসে হেল্প করবে? সহজ ভাষা আমরা জানি হৃৎপিণ্ডকে সংকোচন প্রসারণে সাহায্য করে। আর যখন সে একটা স্পন্দন দেয় তখন হচ্ছে কি হয়, একটা প্রত্যেকটা ভেন্ট্রিকল থেকে, আমাদের ভেন্ট্রিকল কি একটা রুম, সেই ভেন্ট্রিকল থেকে কি হয়, 155 মিলিয়ন লিটার রক্ত বের হয়ে যায়। 155 মিলিয়ন লিটার রক্ত কি হয়, বের হয়ে যায়। 155 মিলিয়ন লিটার রক্ত হচ্ছে আমাদের বের হয়ে যায়। এখন আসো আমরা হচ্ছে এন্ডোকার্ডিয়াম সম্পর্কে কিছু একটা বলি। এন্ডোকার্ডিয়ামটা কি? এন্ডোকার্ডিয়ামটা হচ্ছে সবচেয়ে ভিতরের স্তর। এন্ডো মানেই হচ্ছে ভিতর। এন্ডো মানে কি? এন্ডো মানেই হচ্ছে আমাদের কি, ভিতর। এন্ডো মানেই হচ্ছে আমাদের ভিতর। ভিতরের স্তর হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এটা কি করে থাকে? এই এন্ডোকার্ডিয়ামটা হচ্ছে আমাদের যে কি করে থাকে, এটা হচ্ছে অন্তঃপ্রাচীর গঠন করে থাকে। আমাদের হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ বা রুম আছে। সেই কি আছে? হৃৎপিণ্ডের 4টা রুম আছে। এই রুমগুলোকে আমরা আদর করে প্রকোষ্ঠ বলি। কি বলি? প্রকোষ্ঠ বলি। কি বলি? প্রকোষ্ঠ বা চেম্বার বলে থাকি।
হৃৎপিণ্ডের 4টা রুম আছে, হৃৎপিণ্ড একটা ঘর, সেই ঘরে 4টা রুম আছে। আমরা এই প্রত্যেকটা রুমকে এক একটা প্রকোষ্ঠ বলি। তো হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ আছে? 4টা প্রকোষ্ঠ আছে। এই যে প্রকোষ্ঠগুলো আছে না, সেই প্রকোষ্ঠগুলোর ভিতরের প্রাচীর গঠন করে থাকে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। যেহেতু এন্ডোকার্ডিয়াম একদম ভিতরে থাকে, কি করে থাকে? হৃৎপ্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে, হৃৎপ্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে থাকে। কি করে? হৃৎপ্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে, হৃৎপ্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে। হৃৎপ্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর হচ্ছে সে গঠন করে। কি করে? হৃৎপ্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর হচ্ছে গঠন করে। 1 নাম্বার কাজ কি? 1 নাম্বার কাজ হচ্ছে তার হৃৎপ্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে থাকে। আর কি করে সে? আর হচ্ছে হৃৎকপাটিকা সমূহ ঢেকে রাখে। হৃৎপিণ্ডের মধ্যে কপাটিকা থাকে। কপাটিকা কি? কপাটিকা হচ্ছে দরজা। কপাটিকা কি? কপাটিকা হচ্ছে আমাদের দরজা। কপাটিকা হচ্ছে দরজা। দরজা আছে না, সেই দরজাগুলোকে আমরা বইয়ের ভাষায় কপাটিকা বলি। কি বলি? জুলজির ভাষায় কপাটিকা বলি। কপাটিকা মানে দরজা। হৃৎপিণ্ডের মধ্যে কিছু দরজা আছে, সেটাকে আমরা বলি কপাটিকা। সে হচ্ছে কি করে থাকে? হৃৎ কপাটিকা সমূহকে ঢেকে রাখে। হৃৎ কপাটিকা সমূহ ঢেকে রাখে। কপাটিকা সমূহ ঢেকে রাখে। কি করে? হৃৎকপাটিকা সমূহ ঢেকে রাখে। হৃৎকপাটিকা সমূহ ঢেকে রাখে। আর কি করে? রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ রক্ষা করে। কি করে? রক্তবাহিকার সঙ্গে, আমাদের যে রক্তনালীগুলো আছে সেই রক্তবাহিকার সঙ্গে, কারণ হার্ট পাম্প করে রক্ত কাকে দেয়? রক্তবাহিকাকে দেয়। রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ রক্ষা করে। বুঝতে পেরেছ? এটুকু কি তোমরা বুঝতে পেরেছ? কোনো সমস্যা আছে এইটুকুর মধ্যে? এইটুকুর মধ্যে কি তোমাদের কোনো সমস্যা আছে? এইটুকু আশা করি ভালো করে বুঝতে পেরেছ। ঠিক আছে, এখন আসো আমরা যে কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি বললাম সেই পেশি সম্পর্কে একটু জানি। হ্যাঁ, কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি। কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি। এই কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি একমাত্র হৃৎপিণ্ডেই থাকে। কোথায় থাকে? একমাত্র হৃৎপিণ্ডেই থাকে, আর কোথাও এই পেশি থাকে না। পেশি মানে মাংস, সহজ ভাষায় তোমরা বুঝো, পেশি মানে হচ্ছে মাংস। ঠিক আছে, এই কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি একমাত্র হৃৎপিণ্ডেই থাকে। হৃৎপিণ্ডের একমাত্র বৈশিষ্ট্য, আর কোথাও সেটা থাকে না। ওটা কেমন থাকে? ওটা এরকম লম্বা লম্বা লাইন থাকে। এই যে এখান থেকে অনেকটা চলে যায়, আবার ওই রকম আসে, এই যে এরকম থাকে। আমি ফিগারে তো ভালো আঁকাতে পারি না। এইচএসসিতে যখন পড়তাম তখন কোনো মজা আসলে ফিগারগুলো আঁকায় আসছি। তখন তো আসলে প্র্যাকটিস করতাম ফিগার আঁকানো নিয়ে, তখন আসলে ভালোই পারতাম। এখন ফিগার টিগার আঁকাই হয় না, আঁকিও না। এই যে এরকম হচ্ছে আমাদের হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি থাকে। কি থাকে? হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি থাকে। হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি কিন্তু হৃৎপিণ্ড ছাড়া আর কোথাও থাকে না। মনে রাখো, হৃৎপিণ্ড ছাড়া আর কোথাও থাকে না। এটার কি কি বৈশিষ্ট্য আছে আমি কিন্তু তোমাদের প্রথমেই বলেছিলাম যে হৃৎপিণ্ডের যে পেশিগুলো আছে সেই পেশিগুলো হচ্ছে দেখতে ঐচ্ছিক পেশির মতো, বাট হচ্ছে কাজ করে কার মতো? অনৈচ্ছিক পেশির মতো। দেখতে ঐচ্ছিক পেশির মতো, বাট কাজ করে হচ্ছে কার মতো? অনৈচ্ছিক পেশির মতো। আর অনৈচ্ছিক পেশিগুলো মানে কি? স্মুথ মাসেল বা হচ্ছে মসৃণ পেশি। অনৈচ্ছিক পেশির আমরা অনেকগুলো নাম পড়েছিলাম না? অনৈচ্ছিক পেশি বা স্মুথ মাসেল বা মসৃণ পেশি। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি, ক্লাস 9 10 হচ্ছে এগুলো ছিল। তাহলে অনৈচ্ছিক পেশি সে হচ্ছে দেখতে কার মতো? দেখতে হচ্ছে ঐচ্ছিক পেশির মতো। ঐচ্ছিক পেশির মতো। দেখতে কার মতো? দেখতে হচ্ছে ঐচ্ছিক পেশির মতো। কাজ কার মতো? কাজ করে
অনৈচ্ছিক পেশির মতো, অনৈচ্ছিক পেশির মতো, পেশির মতো। সে কি দ্বারা গঠিত? মসৃণ পেশি দ্বারা গঠিত, মসৃণ পেশি দ্বারা গঠিত, মসৃণ পেশি দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? মসৃণ পেশি দ্বারা গঠিত, মসৃণ বা স্মুথ মাসেল দ্বারা গঠিত, স্মুথ মাসেল বা মসৃণ পেশি দ্বারা গঠিত। এবং সেটা কেমন? শাখান্বিত। এই যে দেখো এখানে ব্রাঞ্চিং হচ্ছে, এই যে এটা একটা ব্রাঞ্চ, এই যে আমি তো ভালো ফিগার দিছি না, এই যে এরকম একটা ব্রাঞ্চ ক্রিয়েট হচ্ছে, এখান থেকে ব্রাঞ্চ ক্রিয়েট হয়। ব্রাঞ্চিং মানে শাখান্বিত থাকে, কি থাকে? সে হচ্ছে শাখান্বিত। কার্ডিয়াক পেশি হচ্ছে কেমন? শাখান্বিত। কার্ডিয়াক পেশি হচ্ছে আমাদের শাখান্বিত। কার্ডিয়াক পেশি হচ্ছে আমাদের কেমন? কার্ডিয়াক পেশি হচ্ছে আমাদের শাখান্বিত। কার্ডিয়াক পেশি কেমন? শাখান্বিত। তারপর কি আছে তার মধ্যে? দেখো আমি যদি কোষের কথা চিন্তা করি, এই যে ফিগারটা আবার দেখাই, এই যে দেখো এক একটা হচ্ছে কোষ, এইটা একটা কোষ, এইটা একটা কোষ, প্রতিটাতে কি আছে? একটা নিউক্লিয়াস থাকে, একটা নিউক্লিয়াস থাকে, একটা কেন্দ্রীয় নিউক্লিয়াস থাকে, একটা কেন্দ্রীয় নিউক্লিয়াস থাকে, একটা কি থাকে? কেন্দ্রীয় নিউক্লিয়াস থাকে, কি থাকে? কেন্দ্রীয় নিউক্লিয়াস থাকে, সিঙ্গেল কেন্দ্রীয় নিউক্লিয়াস, কিন্তু কেন্দ্রীয় নিউক্লিয়াস থাকে, কি থাকে? কেন্দ্রীয় নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকে, কি থাকে? কেন্দ্রীয় নিউক্লিয়াস থাকে, কেন্দ্রীয় নিউক্লিয়াস থাকে। এবং এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে ইন্টারক্যালাটেড ডিস্ক, কি থাকে? ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে, কি থাকে? এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টার দাও, 100 স্টার দাও। ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে, ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে, কি থাকে? ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে, কি থাকে? ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। এখন কোয়েশ্চেন হচ্ছে, আপু ইন্টারক্যালাটেড ডিস্ক আসলে কি জিনিস, তাই না? ইন্টারক্যালাটেড ডিস্ক আসলে কি জিনিস? দুইটা কোষের সার্কোলেমা একত্রিত হয়ে অনুপ্রস্থভাবে পুরো চাকতির মতো গঠন করে। কি করে? দেখো আমাদের এই যে সার্কোলেমা কি জিনিস? সার্কোলেমা আর হচ্ছে সার্কোপ্লাজম। সার্কোলেমা, 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 সার্কোলেমা কি জিনিস? সার্কোলেমা হচ্ছে আমাদের যেমন প্লাজমা লেমা আছে না, কোষের বাইরের যে আবরণ, সেটাকে কি বলে থাকি? প্লাজমা মেমব্রেন বলি বা প্লাজমা লেমা বলি, মানে হচ্ছে কোষের আবরণী। সার্কুলেমাটা কি? সার্কুলেমাটা হচ্ছে আমাদের কি, যে হৃৎপিণ্ডে যে থাকে, হৃৎপিণ্ডে যে হচ্ছে কোষ আছে, সেই কোষের যে আবরণ, হৃৎপিণ্ড হৃৎকোষের আবরণ হচ্ছে আমাদের সেই সার্কোলেমা। আর সার্কোপ্লাজম কি জিনিস? হৃৎকোষ যে আছে, সেই হৃৎকোষের আবরণ যেটা আছে, সে মেমব্রেন হচ্ছে সার্কোলেমা। আর হচ্ছে সার্কোপ্লাজম, সার্কোপ্লাজমটা কি? আমাদের সাইটোপ্লাজম আছে না, সেই সাইটোপ্লাজমটাই আমাদের হৃৎপিণ্ডের যে কোষ আছে, সেইখানে হচ্ছে সে কি নাম দিছে? সার্কোপ্লাজম নাম নিছে। কি নাম নিছে? সার্কোপ্লাজম নাম নিয়েছে। এটা হচ্ছে সাইটোপ্লাজম। আর সার্কোলেমা হচ্ছে কিসের সমান? সার্কোলেমা হচ্ছে প্লাজমা লেমার সমতুল্য। কিসের সমতুল্য? প্লাজমা লেমার সমতুল্য, প্লাজমা লেমার সমতুল্য, প্লাজমা লেমার সমতুল্য। এই যে আমাদের হৃৎপিণ্ডি আছে, ধরো আমি এখানে আবার আঁকাই, এই যে এটা একটা একটা হৃৎপিণ্ডির একটা বলতে পারো, একটা হৃৎপিণ্ড বা হচ্ছে একটা কোষ বলতে পারো, যে একটা বললাম। এইটা কি করলো? এই যে এখানে আমি আরেকটা আঁকাইলাম, এই যে একটা কোষ আরেকটা কোষের সাথে হচ্ছে, আমি আসলে ছবিতেই আঁকাতে পারতেছি না। এই যে দেখো, এই যে এটা হচ্ছে একটা কোষ, কি কোষ? এই যে এটা হচ্ছে একটা কোষ, বা এই লম্বা একটা কোষ, কি এটা? এইটা একটা কোষ, এইটা একটা কোষ, ঠিক আছে? এই যে একটা কোষের সার্কোলেমা, সার্কোলেমা কি? আবরণ। এই যে আবরণটা এটার সঙ্গে মিলিত হলো, মিলিত হয়ে কি করবে? এরকম একটা ফোল্ড তৈরি করবে, এরকম একটা অনুপ্রস্থ একটা ফোল্ড তৈরি করবে। এইটার আবরণের সঙ্গে মিলিত হয়ে এটা কি তৈরি করবে? ফোল্ড তৈরি করবে। এই যে ফোল্ড তৈরি করলো না, সেটাকেই বলা হয়ে থাকে আমাদের ইন্টারক্যালাটেড ডিস্ক। কি বলা হয়ে থাকে? ইন্টারক্যালাটেড ডিস্ক বলা হয়ে থাকে। ইন্টারক্যালাটেড ডিস্কটা কি? দুইটা কোষের সার্কোলেমা, যে দেখো দুটি কোষের সার্কোলেমা একত্রিত হয়ে অনুপ্রস্থভাবে
চাকতির মতো গঠন তৈরি করে। কিসের মতো? চাকতির মতো গঠন তৈরি করে, সেটাই হচ্ছে আমাদের ইন্টারক্যালেটেড ডিস্ক। এই কোষের সার্কুলেমার সাথে মিলিত হয়ে যে এই কার্ভ করে যে একটা পুরো চাকতির মতো তৈরি করলো, সেটাকেই বলা হয়ে থাকে ইন্টারক্যালেটেড ডিস্ক। বুঝতে পেরেছো ইন্টারক্যালেটেড ডিস্ক কি জিনিস? বুঝতে পেরেছো ইন্টারক্যালেটেড ডিস্কটা কি জিনিস? এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? আমাদের যে হৃদপেশি আছে না, হৃদপেশি কখনোই ক্লান্ত হয় না। তোমার হার্ট কি কখনো বন্ধ হয়ে যায়? তুমি কিন্তু অসুস্থ না হলে বা তুমি হার্ট অ্যাটাক না করলে, হার্ট অ্যাটাক মানে কি, হার্টে হচ্ছে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে বা কমে গেছে, যতটুকু দরকার ততটুকু হচ্ছে না, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। তো হৃদপেশি যদি হচ্ছে এরকম হয়, তখন সে হচ্ছে হৃদপেশি থেমে যায়, তো হৃদপেশি আর স্পন্দন করে না। কিন্তু নর্মালি হৃদপেশি কি হয় না? ক্লান্ত হয় না। নর্মালি কি হয় না? হৃদপেশি ক্লান্ত হয় না। কেন হয় না ক্লান্ত? ক্লান্ত হয় না কেন হয় না? কারণ হচ্ছে হৃদপেশি যে স্পন্দন হচ্ছে না, বিট দিচ্ছে, সংকুচন প্রসারণ হচ্ছে, প্রতিটা সংকুচন প্রসারণের মাঝে হচ্ছে একটা নির্দিষ্ট গ্যাপ থাকে। কি থাকে? গ্যাপ থাকে। রিল্যাক্সেশন পয়েন্ট থাকে, রিল্যাক্সেশন ফেজ থাকে। রিল্যাক্সেশন মানে কি? বিশ্রাম না, রিল্যাক্স করে, বিশ্রাম করে। তো রিল্যাক্সেশন ফেজ থাকে, এই জন্য হচ্ছে সে ক্লান্ত হয় না। কেন ক্লান্ত হয় না? 1 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে হচ্ছে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে আমাদের কি করা? শক্তি উৎপাদন করা। আমরা মাইটোকন্ড্রিয়াকে কি বলি? পাওয়ার হাউস বলি না? মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের পাওয়ার হাউস। তো এখানে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে, এখানে অক্সিজেন সাপ্লাই কি? অক্সিজেন হচ্ছে আমাদের এখানে বেশি থাকে, অক্সিজেন সাপ্লাই আমাদের বেশি। অক্সিজেন বেশি হচ্ছে, তাহলে মাইটোকন্ড্রিয়া বেশি বেশি কাজ করতে পারবে। এখানে হচ্ছে কি থাকে? বিশ্রাম দশা। বললাম যে রিল্যাক্সেশন ফেজ, এখানে কি থাকে? বিশ্রাম দশা থাকে। এখানে প্রতিটা সংকুচন প্রসারণে এখানে কি থাকে? বিশ্রাম দশা থাকে, সে হচ্ছে বিশ্রাম নেয়। এই জন্য হচ্ছে আসলে হৃৎপিণ্ড ক্লান্ত হয় না। হৃৎপিণ্ড কি হয় না? হৃৎপিণ্ড হচ্ছে আমাদের ক্লান্ত হয় না। হৃৎপিণ্ড কি হয় না? হৃৎপিণ্ড হচ্ছে আমাদের ক্লান্ত হয় না। এখন আমরা পড়বো হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ। কি পড়বো? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। ঠিক আছে? আমাদের যে হৃৎপিণ্ড আছে না, হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ তোমরা কিভাবে মনে রাখবা? প্রকোষ্ঠ মনে রাখবা হচ্ছে হৃৎপিণ্ড একটা ঘর, সেই ঘরের হচ্ছে প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কি? হৃৎপিণ্ড একটা ঘর, প্রকোষ্ঠ হচ্ছে তুমি মনে রাখবা রুম। সেই ঘরের হচ্ছে প্রকোষ্ঠ হচ্ছে রুম, কিংবা তুমি মনে রাখতে পারো চেম্বার। ডাক্তারের চেম্বার আছে না, চেম্বার, সেই চেম্বারও তো কি একটা রুম না? তো সেই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ বা রুম বা চেম্বার কয়টা আছে আমাদের? কয়টা আছে হিউম্যান বডিতে? 4টা আছে। কয়টা আছে? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে আমাদের 4টা। কয়টা আছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ? সেই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে আমাদের 4টা আছে। কি কি আছে চলো আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা একটু ছবি আঁকাই। হ্যাঁ, এই যে আঁকা হয়ে গেছে, মানে আমার কোনো মতে আসলে হৃৎপিণ্ডটাকে বোঝানো গেছে আর কি। যদিও আরো ভালো হৃৎপিণ্ড আঁকা উচিত ছিল, আমি আসলে এত ভালো পারি না হৃৎপিণ্ড আঁকতে। ঠিক আছে, দেখো এই যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা কিভাবে হইলো। এই যে হৃৎপিণ্ড আছে না, সেই হৃৎপিণ্ডকে আমি যদি তোমাদের এমনিতেই নর্মাল ডায়াগ্রামে বোঝাই, এইটা হচ্ছে তোমার হৃৎপিণ্ড। ঠিক আছে,
এই যে হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডকে আমরা দুই ভাগে ভাগ করলাম। এই যে উপরের অংশটা আছে না, নিচের অংশ আছে, উপরের অংশকে আমরা বলে থাকি এট্রিয়াম। কি বলি? এট্রিয়াম। উপরের অংশটাকে কি বলি? এট্রিয়াম। বাংলায় বলা হয় অলিন্দ। বাংলায় কি বলা হয়? অলিন্দ বলা হয় থাকে। এটা একটা নাম আছে, সেটাকে বলা হয় অরিকল। কি বলা হয়? কানের মতো দেখতে, এই জন্য অরিকল। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে আমি তোমাদের একটু দেখাই, এখানে দেখো, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এই যে অংশটা দেখো না, অনেকটা কানের, আমাদের যে পিনা আছে কানে, তুমি বাহিরে যেটা দেখতে পাও, কান দেখতে পাও, কানের মতো অনেকটা দেখতে। আমাদের যে কান আছে সেই কানের মতো দেখতে, এই জন্য সেটাকে কি বলা হয় থাকে? অরিকল। অরিকল মানে হচ্ছে কান। অরিকল মানে কি? অরিকল মানে হচ্ছে কান। এই যে অংশটা এইভাবে ভাগ হয়, আসলে মেইনলি এইভাবে ভাগ হয়, এই যে এই বরাবর ভাগ হচ্ছে। ওই যে উপরের অংশ সেটাকে বলা হয় থাকে এট্রিয়াম। এটা কি বলা হচ্ছে? এট্রিয়াম বলা হচ্ছে। কি বলা হচ্ছে আমাদের? এট্রিয়াম বলা হচ্ছে, এট্রিয়াম। আর নিচের যে অংশটা আছে না, সেটাকে বলা হয়, কি বলা হয়? ভেন্ট্রিকল বলা হয়। কি বলা হয়? ভেন্ট্রিকল। নিচের অংশটাকে ভেন্ট্রিকল বা নিলয় বলা হয়। কি বলা হয়? ভেন্ট্রিকল বা নিলয় বলা হয়। উপর অংশটাকে বলা হয় এট্রিয়াম বা অলিন্দ বা অরিকল, নিচেরটাকে বলা হয় ভেন্ট্রিকল বা নিলয়। কি বলা হয়? ভেন্ট্রিকল বা নিলয় বলা হয় থাকে। পুনরায় এদেরকে হচ্ছে আমরা আবার ভাগ করি। কি বলি? আবার ভাগ করি। এইভাবে ভাগ করে নিই। ভাগ করে কি করি? এই যে দেখো, ভাগ করার ফলে কি হলো? এই সাইডে, এই সাইডকে আমরা কি বলবো? রাইট না লেফট বলবো? বলো, তোমরা ঠিক মতো বলবো, রাইট না লেফট? এটা কিন্তু আমাদের লেফট, এটা হচ্ছে লেফট। তাহলে এটা কি হবে? লেফট এট্রিয়াম। লেফট এট্রিয়াম। এটা কি? রাইট এট্রিয়াম। এটা রাইট পাশে আছে, এটা রাইট এট্রিয়াম। এই যে নিচেগুলো কি আছে? ভেন্ট্রিকল বা নিলয়। তাহলে এটা কি হবে? রাইট ভেন্ট্রিকল। এটা কি হবে? লেফট ভেন্ট্রিকল। আমাদের চারটা রুম হইলো, হইলো তো চারটা রুম। এই যে চারটা রুম, সেটা কি আমরা বলে থাকি হচ্ছে চারটা প্রকোষ্ঠ। কি বলে থাকি? হার্টের চারটা প্রকোষ্ঠ। এখানে দেখাই, হার্টে দেখাই, হার্টের উপরের যে অংশটা আছে সেগুলোকে আমরা কি বলি? এট্রিয়াম বলে থাকি। নিচেরটাকে কি বলি? ভেন্ট্রিকল বলি। এই যে এটা কোন দিকে আছে? রাইট সাইডে আছে, এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম। এটা কোন পাশে আছে? লেফট পাশে আছে, এটা লেফট এট্রিয়াম। এইটা কোন পাশে আছে? রাইট পাশে আছে, এবং যেহেতু নিচে আছে সেটা কি? রাইট ভেন্ট্রিকল। এটা কোন পাশে আছে? লেফট পাশে আছে, নিচে আছে, এই জন্য কি? লেফট ভেন্ট্রিকল। বুঝতে পেরেছো হার্টের চারটা প্রকোষ্ঠ? হার্টের চারটা প্রকোষ্ঠ কি বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আসো যে প্রকোষ্ঠের একটু প্রাচীর নিয়ে আলোচনা করি। আমরা কি কি পাইলাম তাহলে? প্রকোষ্ঠ চারটা, কি কি? চারটা প্রকোষ্ঠ, চারটা প্রকোষ্ঠ, চারটা প্রকোষ্ঠ কি কি পাইলাম? ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। এখন তুমি তোমার যদি প্যাচ হয় যে আপু অলিন্দ নিলয় আসলে আমি বুঝতে পারি না, ভুলে যাই, তখন আমি তোমাকে একটা শর্ট দেখাই। দেখো, নি মানে কি? নি আছে, নিচে কি আছে? নিচেতেও নি আছে। এই যে নিলয় নিচে থাকে, কি থাকে? নিলয় নিচে থাকে। মনে রাখবা, নিলয় নিচে থাকে, নিলয় নিচে থাকে, নিলয় নিচে থাকে। তার মানে তোমার যে নিলয় আছে সেটা কোথায় থাকবে? নিলয় নিচে থাকবে। এটা হচ্ছে নেমোনিক, মনে রাখবা, ঠিক আছে? এটা নেমোনিক, মনে রাখবা। নিলয় নিচে থাকে, তাহলে নিলয় নিচে থাকলে কি হবে? এট্রিয়াম বা অলিন্দ কোথায় থাকবে? উপরে থাকবে। এট্রিয়াম বা অলিন্দ উপরে থাকবে। বুঝতে পেরেছ? এট্রিয়াম বা অলিন্দ কোথায় থাকবে? উপরে থাকবে। নিলয় নিচে থাকলে এট্রিয়াম বা অলিন্দ কোথায় থাকবে? এট্রিয়াম বা অলিন্দ হচ্ছে উপরে থাকবে। নিলয় যদি আমাদের নিচে থাকে তাহলে এট্রিয়াম বা অলিন্দ কোথায় থাকবে? উপরে থাকবে, উপরে থাকবে। এট্রিয়াম বা অলিন্দ কোথায় থাকবে? উপরে থাকবে। এট্রিয়াম বা অলিন্দ হচ্ছে আমাদের উপরে থাকবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আসো তাদের একটু হচ্ছে সাইজ নিয়ে গিয়ে কথা বলি, তারপরে হচ্ছে তাদের প্রাচীন নিয়ে কথা বলবো, ঠিক আছে? আগে তাদের সাইজ নিয়ে কথা বলি, যে কে বড় কে ছোট। এই যে এট্রিয়াম আছে না, এট্রিয়াম মানে হচ্ছে তোমার, মানে বলা থাকে আঙিনা। এট্রিয়ামটা কি? আঙিনা। আর ভেন্ট্রিকলটাকে তুলনা করা হয়ে থাকে ঘরের সাথে। ভেন্ট্রিকলটা কি কি বলা হয়ে থাকে? ঘরের সাথে তুলনা করা হয়ে থাকে। আর এট্রিয়ামটাকে তুলনা করা হয়ে থাকে হচ্ছে বারান্দার সঙ্গে। কিসের সঙ্গে? বারান্দা। এটাকে তুলনা করা হয়ে থাকে বারান্দার সঙ্গে। এট্রিয়ামটা আসছে মানে হচ্ছে আঙিনা, অর্থ আর কি বারান্দা। আর ভেন্ট্রিকলটাকে তুলনা করা হয়ে থাকে হচ্ছে কি? ঘর। তাহলে আমাদের ঘরটা বড় থাকে না, আর বারান্দা কি থাকে? ছোট থাকে। ঘর বড় থাকে আর বারান্দা হচ্ছে আমাদের কি থাকে? ছোট থাকে। তাইলে এট্রিয়াম বড় থাকবে না ভেন্ট্রিকল বড় থাকবে বলো তো? কোনটা বড় থাকবে? অবশ্যই আমাদের ঘর বড় থাকবে, তাই না?
তাইলে আমরা যদি সাইজের কথা বলি, সাইজ আমাদের প্রকোষ্ঠের সাইজ বা হচ্ছে সে আকৃতির কথা যদি আমরা আকারের কথা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় থাকে হচ্ছে তোমার সাইজের যদি আমরা ক্রমটা দেখাই, তাহলে সবচেয়ে বড় থাকে হচ্ছে আমাদের বাম নিলয়। সবচেয়ে বড় থাকে হচ্ছে বাম নিলয়, তারপর থাকে হচ্ছে ডান নিলয়, ডান নিলয়, নিলয়, তারপরে হচ্ছে তোমার বাম অলিন্দ, এবং সব শেষে হচ্ছে আমাদের ডান অলিন্দ। সব শেষে হচ্ছে কি ডান অলিন্দ। তাহলে ডান অলিন্দের সাইজটা কি সবচেয়ে ছোট, ডান অলিন্দের সাইজটা কি, ডান অলিন্দের সাইজটা হচ্ছে আমাদের কি সবচেয়ে ছোট, ডান অলিন্দের সাইজটা কি সবচেয়ে ছোট, ডান অলিন্দের সাইজ সবচেয়ে ছোট। আমাদের যে ডান অলিন্দ আছে সেই ডান অলিন্দের সাইজ হচ্ছে আমাদের সবচেয়ে ছোট, ডান অলিন্দের সাইজ কেমন সবচেয়ে ছোট। আর যদি আমি পুরুত্বের কথা বলি, পুরুত্বের কথা বলি, সেই পুরুত্ব হচ্ছে আমাদের বাম নিলয়ের পুরুত্ব। আমি যদি পুরুত্বের কথা বলি সেক্ষেত্রে হচ্ছে যে অলিন্দ, অলিন্দ থেকে নিলয়ের পুরুত্ব বেশি। অলিন্দ থেকে কার পুরুত্ব বেশি, অলিন্দ থেকে নিলয়ের পুরুত্ব বেশি, নিলয়ের পুরুত্ব বেশি। তার মধ্যে আমাদের যে বাম অলিন্দ আছে, সরি বাম নিলয়, বাম নিলয় হচ্ছে 3 গুণ পুরু, 3 গুণ পুরু কার থেকে, 3 গুণ পুরু কার থেকে, ডান নিলয় থেকে। কার থেকে, ডান নিলয় থেকে। 3 গুণ পুরু ডান নিলয়। আমাদের যে ডান নিলয় আছে সেই ডান নিলয়, এই যে আমাদের ডান নিলয় আছে সেটা থেকে হচ্ছে বাম নিলয়টা 3 গুণ বেশি পুরু। কয় গুণ বেশি পুরু, 3 গুণ বেশি পুরু। পুরুত্বের ক্রম যদি বলি, সেম পুরুত্বের ক্রম ওই রকমই আসবে। কেমন আসবে, প্রথমটা আসবে হচ্ছে বাম নিলয়, প্রথমটা কি আসবে, প্রথমটা আসবে হচ্ছে আমাদের বাম নিলয়, তারপর আসবে তোমার ডান নিলয়, তারপর আসবে হচ্ছে তোমার বাম অলিন্দ, তারপর আসবে তোমার ডান অলিন্দ। এখন আমি তোমাকে যদি কোয়েশ্চেন করি যে আপু, যে বাম নিলয় থেকে কেন হচ্ছে অলিন্দের পুরুত্ব বেশি, তুমি যদি আমাকে কোয়েশ্চেন করো, কি আনসার দিব? নিলয় থেকে অলিন্দের পুরুত্ব এই জন্য বেশি যে নিলয় হচ্ছে কি করে, রক্ত বাইরে বের করে দেয়। নিলয়ে যে রক্তটা আসে, হার্টে যে রক্তটা আছে, সেই রক্তটা নিলয় পাম্প করে দেহের মধ্যে পাঠায় দেয়। দেহের যে কুশ আছে, টিস্যু আছে, সেখানে হচ্ছে সে পাঠায় দেয়, বের করে দেয়। আর অলিন্দতে কি হয়, অলিন্দিত হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে রক্ত এসে জমা হয়। অলিন্দে কি হয়, রক্ত জমা হয়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত জমা হয়। আর নিলয় কি করে, নিলয় হচ্ছে আমাদের রক্তটা বাইরে বের করে দেয়। নিলয় কি করে, রক্তটাকে হচ্ছে বাইরে বের করে দেয়। তাহলে তাকে যদি ঘর থেকে বের করতে হয়, কেউ বের হতে চাইবে, ঘর থেকে কেউ বের হতে চায় না, তাকে ধাক্কা দিয়ে বের করতে হবে, ফোর্স দিয়ে বের করতে হবে। এই জন্য নিলয়ের পুরুত্বটা কি বেশি হয়ে থাকে। এখন যদি বলো যে বাম নিলয় থেকে কেন হচ্ছে, বাম নিলয়ের পুরুত্ব কেন হচ্ছে 3 গুণ বেশি, বাম নিলয়ের পুরুত্ব কেন হচ্ছে 3 গুণ পুরু, কেন হচ্ছে সে বাম নিলয় 3 গুণ পুরু ডান নিলয় থেকে, সেই প্রশ্নটা যদি করো, আমাদের বাম নিলয় কি করে, বাম নিলয় হচ্ছে আমাদের এই যে বাম নিলয় হচ্ছে আমাদের ব্লাডকে কোথায় পাঠায়, বাম নিলয় হচ্ছে ব্লাডকে হচ্ছে সারা দেহে পাঠায়, সারা দেহে পাঠায়। আর আমাদের যে ডান নিলয় আছে সেই ডান নিলয় কি করে, ডান নিলয় ব্লাডকে কোথায় পাঠায়, ব্লাডকে হচ্ছে সে ফুসফুসে পাঠায়। কোথায় পাঠায়, ফুসফুসে পাঠায়। তো সে হচ্ছে একটা অর্গানে পাঠায়, আর সে কি করে, সারা দেহে পাঠায়, সারা বডিতে পাঠায়। তাহলে তাকে বেশি শক্তি দিতে হবে না, এই জন্য বাম নিলয়টা ডান নিলয় থেকে 3 গুণ পুরু হয়ে থাকে। বুঝতে পেরেছো কেন পুরু, বাম নিলয়টা ডান নিলয় থেকে কেন পুরু, বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে আমাদের হার্টটা, আমি আরেকবার আঁকাই, হ্যাঁ, আরেকবার একটু আঁকাই। তোমরা আমার হার্ট দেখে কেউ হাসাহাসি করো না, আমি একটু চেষ্টা করতেছি হার্ট আঁকার।
আচ্ছা, কোনো রকমভাবে আমার একটা হার্ট হইল, এই যে হার্ট হলো, ঠিক আছে। এই যে এগুলো কি, এগুলো হচ্ছে অলিন্দ বা অ্যাট্রিয়াম। এই যে একটা অ্যাট্রিয়াম, আমার কি দুইটা অ্যাট্রিয়াম না, একটা অ্যাট্রিয়াম অপর একটা অ্যাট্রিয়াম থেকে পৃথক হয়ে আছে। এখানে যে মাঝখানে যে পর্দাটা আছে না, এই যে এটা, এটা কি করতেছে, এটাকে এটা থেকে পৃথক করতেছে। এই যে অলিন্দদ্বয় বা হচ্ছে একটা অ্যাট্রিয়াম, দুইটা অ্যাট্রিয়াম একটা অ্যাট্রিয়াম থেকে পৃথক হয়ে আছে, এই যে পৃথক হয়ে আছে, সেই পর্দাটাকে বলা হয়ে থাকে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। ইন্টার এট্রিয়াল সেপ্টাম, সেপ্টাম মানে পর্দা, ইন্ট্রার এট্রিয়াল সেপ্টাম। এই যে দুইটা অলিন্দ, একটা অলিন্দ থেকে আরেকটা অলিন্দ পৃথক হয়ে আছে, সেই পৃথককারী পর্দার নাম কি, ইন্টার এট্রিয়াল সেপ্টাম দ্বারা দুইটা অলিন্দ একে অপর থেকে পৃথক হয়েছে, নাহলে তো মিশে যেত। ইন্টার এট্রিয়াল সেপ্টাম দ্বারা একে অপর থেকে হচ্ছে কি আছে, পৃথক হয়ে আছে। আর এই যে নিলয়, এই যে নিলয়, তাদের মধ্যে কি আছে, তাদের মধ্যে তো একটা পর্দা আছে, তো সেই পর্দা দ্বারা কি আছে, তারা দুইটা থেকে পৃথক হয়ে আছে। এই যে পর্দা, সেই পর্দা দ্বারা তার পৃথক হয়ে আছে, সেটার নাম কি, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। কি বল হয়, ভেন্ট্রিকুলার সেপ্টাম। বুঝতে পেরেছ, এট্রিয়াম পৃথক হয়ে আছে এই জন্য তার নাম ইন্টার এট্রিয়াল সেপ্টাম। ভেন্ট্রিকল দুইটা পৃথক হয়ে আছে একজন অপরজন থেকে, এই জন্য তাদের নাম কি, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। কি নাম তাদের, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, কি নাম তাদের, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। বুঝতে পেরেছ, তোমরা কি এইটুকু বুঝতে পেরেছ? এখন বলো, আমি কি আরো পড়াবো নাকি হচ্ছে এইটুকুতেই রেখে দিব? আমি কি প্রকোষ্ঠ পুরাটা শেষ করে দিব, নাকি হচ্ছে এইখানেই হচ্ছে তোমাদের এন্ডিং করব? আমি তোমাদেরকে আর একটু পড়াতে চাচ্ছি, তোমরা এখন কি বলো দেখি একটু। কি করব, শেষ করব না রেখে দিব? প্রকোষ্ঠগুলা শেষ করে দিই, হ্যাঁ, আমরা কপাটিকা না পড়াই, জাস্ট প্রকোষ্ঠটা শেষ করে দিই, নাকি শেষ করব না? আচ্ছা, শেষ করব না, কারণ হচ্ছে হার্টটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে সিকিউ আসবে, ওকে, সিকিউ যেহেতু আসবে এখান থেকে, এই জন্য এটাকে আরও ব্রিফলি আমাকে পড়াতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে শেষ করে দিচ্ছি, আর আগাচ্ছি না। আমি হচ্ছে এট্রিয়াম ভেন্ট্রিকল আরও পড়াবো, তার মানে আমাকে আরও একটা এক্সট্রা ক্লাস দিতে হবে। আচ্ছা, যাই হোক, দেখো এখন আমরা এখানে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেটা আমি একটু দেখায় দিই, যে এখানে কি কি এমসিকিউ আসতে পারে। ওকে, এই যে দেখো এখানে কি কি এমসিকিউ আসতে পারে, এখানে অনেক এমসিকিউ আসবে, এমসিকিউ শেষ নেই আসলে। এই যে আমরা কি পড়লাম, মানবদের পাম যন্ত্ররূপে কে কাজ করে থাকে, তাই না? মানবদের পাম যন্ত্র হিসেবে কে কাজ করে আমরা কিন্তু পড়েছি, কে কাজ করে বলো, এগুলো সহজ না এমসিকিউ। কে কাজ করে, হৃৎপিণ্ড কাজ করে মানবদেহের পাম যন্ত্র রূপে। তারপর হৃৎপিণ্ড প্রতিটি সংকোচন থেকে কত মিলিলিটার রক্ত বের করে দেয়, কত মিলিলিটার রক্ত বের করে দেয় বলো, তোমরা এটার আনসার করবা, আমি কিন্তু বলে দিয়েছি। তারপর দেখো হৃৎপিণ্ড কোন আবরণী দিয়ে আবৃত থাকে, কোন আবরণী, পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম এখানে 255 লিখছে, এটা 155 হবে। কোন স্তর হৃৎপিণ্ডের স্তর নয়, হৃৎপিণ্ডের স্তর কয়টা, তিনটা, কি কি, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামটা কি, পেরিকার্ডিয়ামটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণীর নাম, কি নাম, এটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণী। এটা কি, হৃৎপিণ্ডের আবরণী, এটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণী।
এটা স্তন না। সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড কতবার স্পন্দিত হয়? আমরা জানি কতবার, 2600 মিলিয়ন বার সে হচ্ছে স্পন্দিত হয়, 2600 মিলিয়ন বার সে হচ্ছে স্পন্দিত হয়। তারপর দেখো হৃৎপিণ্ডের সুচালু শীর্ষদেশ মানে হচ্ছে অ্যাপেক্স। সুচালু শীর্ষদেশ মানে কি? অ্যাপেক্স। অ্যাপেক্সটা হচ্ছে কেমন হয়? অ্যাপেক্সটা হচ্ছে আমাদের সুচালু হয়ে থাকে, অ্যাপেক্সটা সুচালু হয়ে থাকে। বেসটা যে আছে না, সেই বেসটা কেমন দেখছো না? বেসটা হচ্ছে এরকম থাকে। তাহলে কি বেসটা কি সুচালু না? বেসটা হচ্ছে ব্লান্ট বা বোতা, ব্লান্ট হয়ে থাকে। এটা হচ্ছে অ্যাপেক্সটা হচ্ছে সুচালু হয়ে থাকে। তারপর দেখো কোন পাঁজরের ফাঁকে অবস্থান করে? আমি কি কোন পাঁজর বলছি? পঞ্চম। পঞ্চম বলে দিছি কিন্তু, ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। কত স্পেস বলছি? ফিফথ ইন্টারকোস্টাল স্পেস বলছি। তাহলে পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করতেছে। বুঝতে পেরেছ? এটুকু যতটুকু বললাম। পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কিন্তু বলে দিয়েছি। কত দৈর্ঘ্য বলেছিলাম? 12 সেন্টিমিটার। প্রস্থ কত ছিল? 8 সেন্টিমিটার। প্রস্থ কত ছিল? প্রস্থ ছিল হচ্ছে 8 সেন্টিমিটার। এইভাবেই হচ্ছে আমাদের যে ব্যাচ আছে সেই ব্যাচে হচ্ছে তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে, বই দেখিয়ে পড়িয়ে দেওয়া হবে, নোট করে পড়ানো হবে, এমসিকিউ দেখিয়ে দেওয়া হবে, এমসিকিউ সলভ করে দেওয়া হবে। যারা যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও তারা হচ্ছে দ্রুত এনরোল করে নাও। হ্যাঁ, দ্রুত হচ্ছে আমাদের কোর্সে এনরোল করে নাও। হৃৎপিণ্ডের কোন স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি লাগানো থাকে? আমরা কিন্তু পড়েছি এপিকার্ডিয়ামে লাগানো থাকে, পড়েছি না? কোন স্তর হৃৎপিণ্ডকে সংকোচন প্রসারণে ভূমিকা পালন করে? কি বলেছি? মায়োকার্ডিয়াম। হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ আছে? কয়টা আছে? 4টা। ডান অলিন্দের তুলনায় বাম অলিন্দ কত গুণ পুরু? এইটাও বলেছি 3 গুণ পুরু। তাহলে বুঝতে পেরেছ আমি যা পড়াচ্ছি এমসিকিউ কিন্তু এগুলাই আসে, ঘুরে ফিরে ওই এমসিকিউগুলাই আসবে। কোনো এমসিকিউ হচ্ছে আমি তোমাদের সর্বোচ্চ চেষ্টা করি হচ্ছে কিভাবে পড়াতে, মানে হচ্ছে একদম পিন পয়েন্ট, যাতে একটা জিনিসও বাদ না যায়, ওইভাবে হচ্ছে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করা হয়ে থাকে। এখন তোমরা যদি না পড়ো, ফাঁকিবাজি করো, তাহলে কিন্তু সেটা কোনো টিচারই দায়বান না। টিচারের কাজ পড়িয়ে দেওয়া, একদম বুঝিয়ে পড়িয়ে দেওয়া। তোমরা যদি না পড়ো সেই দায়ভার কিন্তু তোমাদেরই। দিন শেষে তোমাকেই পস্তাতে হবে। তুমি যদি ভালো কোথাও চান্স না পাও, দিন শেষে পস্তানোটা তোমারই থাকবে। তুমিই হচ্ছে লুজার হবে, অন্য কেউ লুজার হবে না। আমি লুজার হব না, আমার যা হওয়ার হয়ে গেছে। আমি কোথাও একটা চান্স পেয়ে গেছি, তা আমি লুজার হচ্ছি না, তুমি লুজার হচ্ছ। আমার রেসপন্সিবিলিটি আমি তোমাকে পড়িয়ে দেওয়া, যে আমি ভালোভাবে পড়াতে পারছি কিনা, পড়াচ্ছি কিনা, সেটা হচ্ছে আমার রেসপন্সিবিলিটি। যদি আমি তোমাকে ভালোভাবে না পড়াই, তাহলে দিন শেষে আমাকে হিসাব দিতে হবে। আমি তো তোমাদের কাছে হিসাব দিচ্ছি না, কারো না কারো কাছে আমাকে হিসাব দিতে হচ্ছে, সেটা আমাকে উপরওয়ালার কাছে হলেও হিসাব দিতে হচ্ছে। কিন্তু তোমরা যদি না পড়ো সেই দায়ভার কিন্তু তোমাদের, তোমাদের প্যারেন্টসদেরও না, জাস্ট তোমাদের। তোমাকে হচ্ছে সাফার করতে হবে, তোমাকে সাফারার হতে হবে। ঠিক আছে? একটা সময় পর্যন্ত তোমার মা বাবা তোমাকে সাপোর্ট করবে, তোমাকে বলবে, তোমার মা বাবা তোমার জন্য ভুগবে, তুমি কেন হচ্ছে ভালো কোথাও চান্স পাও না। কিন্তু আফটার এ ডে, দিন শেষে কি হবে? তোমাকে নিয়েই পড়ে থাকতে হবে। তোমার জন্য কেউ দায়ী থাকবে না, তোমার জন্য কেউ রেসপন্সিবল হবে না, জাস্ট ইউ। তোমার জন্য শুধু তুমি রেসপন্সিবল থাকবা। তাই এখন থেকে যারা হচ্ছে 17 ব্যাচ আছো, 27 ব্যাচ আছো, 27 ব্যাচ আছো, তারা খুব ভালোভাবে পড়ো। তোমাদের অনেক টাইম আছে, মানে অনেক টাইম মানে ভেবো না যে অনেক টাইম হয়ে যায়। তোমাদের অলরেডি কিন্তু 5-6 মাসের মতো চলে গেছে। হ্যাঁ, আমি যদি ভুল না করে থাকি 4 থেকে 6 মাসের মধ্যে হবে সেই রেঞ্জটা। এই মাস চলে গেছে, তাইলে কিন্তু তোমাদের খুব বেশি দিন নাই। পড়া কিন্তু অনেক বাস্ট, পড়া সিলেবাস বাস্ট। তো যারা যারা বায়োলজি একদম শুরু থেকে টু দ্য পয়েন্টে পড়তে চাও, তারা হচ্ছে আমাদের কোর্সে এনরোল করতে পারো। আমাদের কোর্স কিন্তু এমন ফি রাখা হয়েছে যাতে হচ্ছে প্রতিটা স্টুডেন্ট না বলতে পারে যে আমি বায়োলজি বুঝতে পারিনি, আমি হচ্ছে বায়োলজি পড়তে পারি নাই, আমি হচ্ছে টাকার অভাব ছিল, বা হচ্ছে আমি টিচার অভাবে আমি পড়তে পারি। মেনলি হচ্ছে টাকার অভাব, ফিনান্সিয়াল যে ডিফিকাল্টিসটা আছে, টাকার অভাবে আমি বায়োলজি পড়তে পারি না। আমাদের ফিটা এই অল্প রাখা হয়েছে, নামমাত্র ফিটাকে বলা হয়ে থাকে। আমাদের বায়োলজি 6 মাসে শেষ করিয়ে দেওয়া হবে, নামমাত্র ফি দিয়ে তোমরা হচ্ছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কারো যদি হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম থাকে, আমরা সেটা দেখব, আমরা সেটা হচ্ছে জাজ করে, সেটাকে বিচার করে আমরা সেভাবেই তোমাকে ভর্তি নিব। জাস্ট তুমি কন্ট্যাক্ট করো যে আপু আমি ভর্তি হতে চাই, আমি পড়তে চাই, জাস্ট এই হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হয়, এই জিনিসটা নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি পড়বো। সব টিচাররাই তোমাকে পড়াবে। তুমি যদি এইরকম ডেডিকেটেড হও যে আমি পড়তে চাচ্ছি, তাহলে তোমার টাকা থাকুক না থাকুক সব টিচারই পড়াবে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। যারা যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও তারা হচ্ছে দ্রুত এনরোল করে নাও। দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে।